ওকে, সবাইকে আজকের জেনারেল নলেজ সাধারণ জ্ঞান ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আপনাদের সবাই যেহেতু আছেন, প্রত্যেকের সাথে আমি ডেফিনেটলি কথা বলার চেষ্টা করব। আমি কাজী গোলাম মাহবুব। আমি এক্স ক্যাডেট, কুমিল্লা ক্যাডেট কলেজ 2009 থেকে 2015 পর্যন্ত আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। এরপর চুয়েট থেকে আমি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ বিএসসি মানে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছি। আহ এই মুহূর্তে আমি আপনাদের লব্ধির সাথে সময় দিচ্ছি, আমার অন্যান্য অন্য কাজের পাশাপাশি একটু ফাঁকে ফাঁকে সময় দেওয়ার চেষ্টা করি, যাতে আমি আসলে ক্যাডেট কলেজ থেকে যা শিখেছি বা ক্যাডেট কলেজের থেকে বের হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় যা শিখেছি, আমার আহ, পড়াশোনা বইয়ের পড়াশোনার বাদে আর অনেক কিছু থাকে যেটা কিনা আমরা অন্য মানুষ থেকে শিখি। কথার কথা, আপনার ক্লাসে দেখবেন একজন দুজন থাকবে যারা খুব সুন্দর গান গাইতে পারে, একজন দুজন পাবেন যারা খুব সুন্দর কবিতা আবৃত্তি করে, আবার খুব সুন্দর গল্প লিখে, খুব সুন্দর ছবি আঁকতে পারে। তো ওদের কাছ থেকে শেখাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা আমি সবসময় বলি যে আপনি যদি কোনো একটা টপিক শিখে আপনার ক্লাসমেটকে আপনি বোঝাতে পারেন, তার মানে এই টপিকটা আপনার ক্লিয়ার। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আমি আপনাকে জোর করে বুঝাই দিতেই পারবো, আমি আপনাকে মুখস্থ করতে পারবো, এগুলো মুখস্থ করে বসে বসে আপনি গদবাদা মুখস্থ করে ফেলবেন। কিন্তু আপনার পড়াটা তখনই আসলে পারফেক্ট হবে যদি আমি বলি যে হ্যাঁ আপনি ধরে নেন আমি কিছু পারি না, এখন আপনি আমাকে বুঝাবেন, আমি স্টুডেন্ট আপনি টিচার। আপনি যদি বুঝাতে পারেন, তার মানে আপনার টপিকটা ভালো মতো পড়া হয়েছে। দিস ইজ দা ওয়ে, এইভাবেই আসলে পড়াটা হওয়া উচিত। গদ বাঁধা মুখস্থ করে তো আর কতদিন, তাই না? আমি আপনাকে দুইটা লাইন দিলাম, দুই লাইন মুখস্থ করলেন, পরীক্ষা আরেকটা লাইন আসলে এবার আকাশ থেকে বলবেন যে হায় হায়, এই জিনিস কোথা থেকে আসলো স্যার, আমি তোর জীবনে দেখিই নেই। এটা আবার কেমন কথা? তো ওই ব্যাপার ওই রকম যাতে না হয়, যা পড়েছেন এটা থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে আপনি আহ যাতে অ্যাপ্লাই করতে পারেন। তাই না? আমরা তো চাই আমরা নতুন নতুন জিনিস বানাতে পারি, নতুন জিনিস আবিষ্কার করতে পারি। বিজ্ঞানীরা যা যা আবিষ্কার করেছেন এগুলো তো আগে থেকে ছিল না। তো ওনারা তো নতুন করে আবিষ্কার করেছেন। ওনারা যদি বলতো যে ধুর আমি জানি না, পারি না, বুঝি না, থাক দরকার নেই, কম্বল নিচে বসে থাকি, শীতের মধ্যে পিঠা খাই, আর সকালে ঘুম থেকে উঠে কুয়াশার মধ্যে বসে থাকি, তাহলে আর আজকে আমরা জুমে অনলাইন ক্লাস করতে আসলে পারতাম না। এই জুম অনলাইন ক্লাসটাও বিজ্ঞানের একটা অবদান, তাই না? ওকে। সো আমাকে আপনারা মাহবুব স্যার নামেই বলতে পারেন। আহ, দুই একজনের সাথে হয়তো আগেও পরিচিত ছিল, যারা আমাদের আগের বছর ক্লাস ফাইভে ছিল, সিক্সে উঠছে এরকম, ফোরে ছিল, ফাইভে উঠবে এরকম দুই একজনের সাথে হয়তো পরিচয় আছে। আর যারা নতুন দেখতেছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার টুডেস ক্লাস। আজ আজকে থেকে আপনি আপনারা আমাকে জিকে ক্লাসেও দেখবেন, ম্যাথ ক্লাসেও দেখবেন। ওকে, ফাইন। আমাদের ক্লাসের কিছু জেনারেল রুল একেবারে সব ক্লাসের জন্য প্রযোজ্য। ফার্স্ট অফ অল, আমরা প্রত্যেকেই আমাদের ক্যামেরাটা অন রাখবো, ঠিক আছে? দুই একজনের ক্যামেরা প্রবলেম থাকতে পারে, সেটা এক্সকিউজ, সেটা গ্রহণযোগ্য। আমাকে অবশ্যই জানাবেন যারা এই সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব। বাট বেশিরভাগ সময় ক্যামেরাটা অন রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। আঙ্কেল, দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোফোন। আমাদের দেখবেন যে কথা বলার অপশন আছে, মাইক্রোফোন আমরা মিউট আনমিউট করতে পারি। তো আমরা যখন পড়াশোনা করতে থাকবো বা আমার যখন কোনো প্রশ্ন থাকবে না, সেই সময় দয়া করে সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখবো, যাতে আপনার সাইড থেকে কোনো শব্দ হলে সেটা আসলে সবার কাছে না পৌঁছে যায়। তো আমরা চেষ্টা করবো মাইক্রোফোন মিউট। যখন আমাদের কোনো প্রশ্ন থাকবে ডেফিনেটলি আমরা প্রশ্ন করার জন্য মাইক্রোফোন অন করবো। সেই ক্ষেত্রে যেটা করতে পারি, আমাদের হ্যান্ড রেজের একটা অপশন আছে। ওই দেখবেন যে আমাদের মোবাইলে অথবা এখানে রিয়েকশন বাটন আছে একটা, ওইখানে হ্যান্ড রেজ। এত কিছু লাগবে না, আপনার যদি মনে হয় প্রশ্ন আছে আপনি জাস্ট এভাবে হাত তুলুন, স্যার বলুন যে স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন, ডান। আজকে এত ফর্মালিটি নেই, আপনি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আর লাস্টলি হচ্ছে একটা ছোট কাগজ অথবা মানে খাতা কলম সহজে রাখবেন, যাতে দুই একটা ইনফরমেশন, তথ্য উপাত্ত যদি ইনফরমেটিভ হয়, খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, আমি আপনাকে বলবো যে এটা নোট করে রাখেন। কারণ আমাদের এখানে স্লাইডের মধ্যে অনেক তথ্য থাকবে না যেটা কিনা আমরা কথার কথা বলবো। একটা তথ্য আছে, সেটার সাপেক্ষে আরো দুইটা কথা বললে ওই দুইটা ইনফরমেশন তো আসলে স্লাইডে নাই, তাহলে ওইটা আপনি কোথায় পাবেন? আমাকে তো পরে আপনি খুঁজে পাবেন না। তখন আপনি যাতে এই জিনিসটা নোট করে রাখতে পারেন, এতে আপনারই পরে সুবিধা হবে। এই হচ্ছে ক্লাসের নিয়ম, খুব বেশি নিয়ম নাই। এই চারটা নিয়ম, সহজ নিয়ম মনে রাখলেই হবে। ওকে, আজকের বিষয়, আজকের টপিকটা হচ্ছে মূলত বাংলাদেশ পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ বাংলাদেশ, আমাদের দেশ। এখন বললেন স্যার বাংলাদেশে পরিচিত হওয়ার কি আছে? আমি তো জানি, আমি তো বাংলাদেশেই থাকি। হ্যাঁ, আমিও বাংলাদেশে থাকি, কিন্তু থাকার পরেও বাংলাদেশ আসলে অনেক কিছু আছে যেটা আমাদের পাঠ্য বইয়ে থাকে না, বা আমাদের জানাশোনার প্রয়োজন হয় না, এই জন্য আমরা জানি না। হ্যাঁ, কিন্তু এগুলো আসলে পরীক্ষায় চলে আসে।
সো আমরা একেবারে বেসিক শুরু করব বাংলাদেশ পরিচিতি দিয়ে। এরপরে বাংলাদেশ যখন শেখা হয়ে যাবে, আমরা বাংলাদেশের বাইরে একটু যাব, দক্ষিণ এশিয়া পড়বো, এরপর আমরা এশিয়া মহাদেশ পড়বো। এরপরে আস্তে আস্তে আমাদের এশিয়া মহাদেশের আশেপাশে ইউরোপ আছে, আমাদের এক পাশে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ আছে, এক পাশে আফ্রিকা আছে, এগুলো পড়বো। এরপরে বিশ্ব পড়বো, এরপরে মহাকাশে চলে গিয়ে মঙ্গল গ্রহে গিয়ে বসে থাকবো। তো আমাদের ধাপ বাই ধাপ যেতে হবে, ঠিক আছে, একটার পর একটা, এক ধাপের পর আরেক ধাপ যাবো। ওকে। বাংলাদেশ বিষয়াবলিতে আবারও বলতেছি, আমাদের আমাদের যেহেতু ওকে, যেহেতু আমাদের কম্বাইন ক্লাস, এর জন্য একটা কমন স্লাইড রেখেছি। যদি মনে হয় স্যার আমি এটার প্রশ্নের দুই একজন থাকতে পারেন, ওনাদের অনেক সময় হয় কি ইংলিশ ভার্সনের অনেকেরই বাংলা শব্দ বা বাংলা টার্ম বুঝতে সমস্যা হয়। ইউ আর মোস্ট ওয়েলকাম, না বুঝতে সাথে সাথে বলবেন যে স্যার আমি এটার মানে বুঝি না, আমাকে বলেন, আমি বুঝাই দিই। ওকে, দেখেন, আমাদের প্রথম টপিকটা আসলে কি, বাংলাদেশ সম্পর্কে একটু সার্চ করে দেখি, গুগলে সার্চ করেছি বাংলাদেশ পরিচিতি সম্পর্কে আসলে কি কি তথ্য থাকতে পারে। এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশের বিভাগের সংখ্যা 8টি, জানেন তো এটা, টোটাল যে 8টি বিভাগ নিয়ে বাংলাদেশ গঠিত। এখন Yes, আমি sir. যদি প্রশ্ন করি, এক একজন এক এক বিভাগ থেকে আসবে, তখন আমরা আসবো কে কোন বিভাগে সেটা আমরা জানার চেষ্টা করি। বাংলাদেশে বিভাগ মোট 8টি। জেলা কয়টি বলতে পারবেন আপনারা? জেলা 64টি। 64টি। গুড, 64টি। গুড, ভেরি গুড। জেলা হচ্ছে আমাদের 64টি। আপনারা কি বলতে পারেন বাংলাদেশে উপজেলা কয়টি? 491টি। 95টি। 495টি। এখন এখানে 95। এখানে কিছু কথা আছে, 495 এর মধ্যে একটা কথা আছে, কথা হচ্ছে বাংলাদেশের জেলা 64টি, এটা আসলে পরিবর্তনযোগ্য না। 64টি জেলা আর বাড়বে না, জেলা আসলে এগুলোই থাকে। কিন্তু উপজেলা আসলে পরিবর্তন হয় কিরকম, কিছুদিন পর পর দেখবেন নতুন থানা হচ্ছে, নতুন উপজেলা হচ্ছে, এগুলোর সংখ্যা আস্তে আস্তে বাড়ে। তো এখন আপনি পড়তেছেন 495টি, বছরের মাঝখানে অথবা বছর শেষে যদি 465টি হয়ে যায়, অবাক হওয়ার কোনো কিছু নেই, তাই না? কথার কথা, বাংলাদেশের স্যার, জনসংখ্যা, হ্যাঁ বলেন। এই উপজেলার সংখ্যা বাড়ে কমে না? না না, উপজেলার সংখ্যা কমে না। উপজেলার সংখ্যা কমে না এই কারণে, কারণ উপজেলা মানে হচ্ছে, উপজেলা যখন একটা হয় তখন সেখানে উপজেলার অফিস বানাইতে হয়, টিওনো ইএনও অনেক অফিসার সেখানে নিয়োগ করতে হয়, অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার হাসপাতাল বানাইতে অনেক কিছু করতে হয়। তো এখন করে ফেলার পরে আবার সেগুলো ভেঙে টেঙে আসলে বাদ দেয় না, খুব বেশি সমস্যা না হলে বাদ দেয়। এখন পর্যন্ত আসলে কমায় নাই, বাড়লে বাড়বে, কিন্তু আসলে কমার আসলে খুব একটা সুযোগ নেই। হ্যাঁ প্লিজ, একজন হাত তুলেছেন, কি বলবেন প্লিজ? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার। স্যার, আমি যে বৃত্তিটা পেয়েছি স্যার, এখান থেকে আমি কোনো পুরস্কার বা গিফট স্যার, পাবো? স্যার আজকে ক্লাসটা আমরা শেষ করি, আপনাদের টপিকটা শেষ করি। আপনার এই ধরনের বা এইরকম প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমরা ক্লাসের পরে এটার আলোচনা করবো, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ। ওকে, ক্লাসের মধ্যে থাকি, টপিকের মধ্যে থাকি। তো যেটা বলতেছিলাম, উপজেলা, উপজেলা আসলে এই মুহূর্তে যেটা বললাম, উপজেলার পাশাপাশি থানাও আছে। আপনি আজকে হয়তো পড়তেছেন 652টি, যদি বছরের মাঝখানে বা বছরের শেষে গিয়ে আপনি হয়তো 667টি পড়ে ফেলতে পারেন। তো এই যে ইনফরমেশন গুলো, এগুলো পরিবর্তনশীল। যেমন আমি যদি আপনাকে বলি বাংলাদেশের জনসংখ্যা কত, আপনি কথা আপনি বললেন স্যার 17 কোটি। এখন 5 মিনিট পরে তো 17 কোটি 10 জন হয়ে যাবে, আবার 10 মিনিট পরে 17 কোটি 20 জন হয়ে যাবে। তাহলে জনসংখ্যাটাও কি নির্দিষ্ট? না, এটাও না। নির্দিষ্ট না, এটাও পরিবর্তনশীল। সুতরাং এই কিছু তথ্য থাকে, এগুলো বারে বারে পরিবর্তন হয়, এই তথ্যগুলো আপডেট, এগুলোকে বলা হয় সাম্প্রতিক ঘটনা বলি। এগুলোকে আপডেটেড অবস্থায়, আপনি পরীক্ষা যখন দিবেন তার আগে সর্বশেষ আপডেটেড বা সর্বশেষ যে তথ্যটা অ্যাভেলেবল বা সেই তথ্যটা পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার অ্যান্সার থাকবে। সুতরাং এই তথ্যগুলো একটা আইডিয়া পাওয়ার জন্য, এর কমে তো কমবে না, বাড়লে বাড়তে পারে। গেল থানার সংখ্যা। এরপরে আসি সিটি কর্পোরেশন, এইটা অনেকদিন ধরেই 12টি সিটি কর্পোরেশন। কি দেখবেন যে সারা বাংলাদেশে টোটাল 12টি সিটি কর্পোরেশন আছে। ঢাকার মধ্যে আছে, বিভাগীয় শহরগুলোতে আছে, ঢাকার মধ্যে আছে 2টা, এর মধ্যে কুমিল্লাতে একটা আছে, নারায়ণগঞ্জে একটা আছে, এরকম করে টোটাল এই মুহূর্তে 12টি সিটি কর্পোরেশন। হ্যাঁ, জাহিন তাইবা প্লিজ। স্যার, এই স্লাইডগুলো কি দেওয়া হবে? গ্রুপে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওকে স্যার। এগুলো আপনাদের লিখতে হবে না, যেগুলো স্লাইডে আছে এগুলো প্রয়োজন নেই। সীমান্তবর্তী জেলা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সীমান্ত কি, বাংলাদেশের চারপাশে আরো অন্যান্য দেশ রয়েছে না? কে বলতে পারবেন, একটু হাত তুলে তো দেখি একজনকে, যে বাংলাদেশের চারপাশে বর্ডারে কোন কোন দেশ আছে? বাংলাদেশের চারপাশে বর্ডারে ভারত, ভারত, মায়ানমার, ভারত, মায়ানমার। কি ছিল? ইন্ডিয়া, মায়ানমার,
আচ্ছা ভারত, মায়ানমার। ও মায়ান ও আচ্ছা ভারত হচ্ছে কি আচ্ছা ওকে 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 আমার কথা শোনো। স্যার সেভেন সিস্টার সহ ইন্ডিয়া আর মায়ানমার। সেভেন সিস্টার্স কি ইন্ডিয়ার বাইরে? সেভেন সিস্টার্স তো ইন্ডিয়ারই অংশ। আচ্ছা, বাংলাদেশের চারপাশে বা বাংলাদেশের বর্ডারে মূলত দুইটা দেশ, এক হচ্ছে ইন্ডিয়া বা ভারত, আর একটা হচ্ছে মায়ানমার। মায়ানমার। বেশিরভাগ অংশ জুড়ে হচ্ছে ভারত, অল্প কিছু অংশ জুড়ে মায়ানমার আছে। তো তার মানে বাংলাদেশের বর্ডারেও দুইটা দেশের অস্তিত্ব রয়েছে। এখন বাংলাদেশের যে 64টি জেলা, এর মধ্যে কিছু জেলা আছে না যেগুলো বর্ডারের সাইডে, কিছু জেলা আছে বর্ডারের বাইরে, যেমন ঢাকা। ঢাকা কি কোনো বর্ডারের আশেপাশে? ঢাকার পাশে কি ইন্ডিয়া বা ঢাকার পাশে কি মায়ানমার আছে? নাই তো। আবার না। যদি আমি বলি সিলেট, অথবা যদি বলি চট্টগ্রাম, এর পাশে কিন্তু দেখেন কিছু বর্ডার আছে। ভারত আছে। তো সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকা মানে হচ্ছে যেই সব জেলার পাশে অন্য দেশের সীমান্ত রয়েছে। তো বাংলাদেশের মোট 64টি জেলা, এর মধ্যে এরকম 32টি জেলা রয়েছে যাদের কিনা অন্যান্য দেশের সাথে সীমান্ত রয়েছে, অন্যান্য দেশ বলতে ভারত আর মায়ানমারের সাথে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সীমান্তবর্তী জেলা যদি হয় 32টি, তাহলে সীমান্ত ছাড়া জেলা কয়? স্যার আরো 32টি। 32টি। কারণ টোটাল তো আমার 64। টোটাল জেলা তো 64, তো এর মধ্যে 32টি যদি হয় সীমান্তবর্তী বা সীমান্ত সহ, আর বাকি 32টি থাকবে সেটার মধ্যে সীমান্ত নাই। সহজ অ্যান্সার। এটা পরীক্ষা আসে যে সীমান্তবর্তী জেলা কয়টি বা সীমান্ত ছাড়া জেলা কয়টি। দেখেন, সীমান্তবর্তী জেলার সংখ্যা মোট 32টি, আর সীমান্তবর্তী নয় এরকম জেলার সংখ্যা মোট 32টি। এর মধ্যে একটা ইন্টারেস্টিং তথ্য আছে। তথ্য হচ্ছে ভারতের সাথে সর্বমোট সীমান্ত রয়েছে 30টি জেলার। কারণ দুইটা দেশ মিলে ভারত এবং মায়ানমার, ভারতের সাথে মোট 30টি জেলার সীমান্ত রয়েছে, এবং মায়ানমারের সাথে আছে 3টি জেলার সীমান্ত। এখন একটা প্রশ্ন আসছে, স্যার আপনি তো বললেন সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, কিন্তু হিসাবে এখন দেখলাম 33টি, আরেকটা জেলা কোথা থেকে আসে? এটা তো খুবই বিপজ্জনক কথাবার্তা। স্যার আপনি তো অঙ্ক পারেন না, ম্যাথে ভুল করতেছেন। না, ব্যাপারটা আসলে ওইরকম না। ভিতরে দুটো জেলা আছে। এই ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে, আমি একটা ছোট্ট করে আপনাদেরকে দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এটা হচ্ছে রাঙামাটি জেলা হচ্ছে একমাত্র জেলা, রাঙামাটির সাথে ভারতেরও সীমান্ত আছে, আবার মায়ানমারেরও সীমান্ত আছে। এখন আপনি যখন ভারতের সীমান্ত হিসাব করেন তখন আপনি রাঙামাটি গুনেন, রাঙামাটিকে কাউন্ট করেন। আবার যখন মায়ানমারের সীমান্ত গুনেন তখন আপনি রাঙামাটিকে কাউন্ট করেন। তো একটা জেলাকে তো আপনি দুইবার কাউন্ট করতে পারেন না। তো টোটাল আপনার 32টি। তো রাঙামাটি এমন একটা জেলা যার সাথে ভারতের সীমান্ত আছে, আবার মায়ানমারের সীমান্ত আছে। এই কারণে ওই একটা জেলা কমন হয়ে যাওয়ার কারণে দুই জায়গাতেই আছে, এই জন্য হিসাবে 33টি হয়ে যায়, কিন্তু মূলত হিসাবে হচ্ছে 32টি। হ্যাঁ আরিশা, প্লিজ বলেন। স্যার সীমানার ইংরেজি কি জানি? সীমান্ত হচ্ছে বর্ডার, বর্ডার, বর্ডার ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ। এখন হচ্ছে এই যে রাঙামাটি হচ্ছে এমন একটা জেলা যেটা সাথে দুই আছে, আর এছাড়া উল্টাও আছে। এখন বাংলাদেশের চারপাশে ভারত আছে, ভারতেরও নিশ্চয়ই কিছু জায়গা আছে। ভারতের এরকম 5টি রাজ্য, আমাদের যেরকম বিভাগ বলি আমরা 8টি বিভাগ, এরকম ভারতেরও সারা ভারতকে টোটাল 28টি ভাগে ভাগ করা হচ্ছে। এদেরকে প্রত্যেকটা ভাগকে এক একটা রাজ্য বলে বা এক একটা স্টেট বলে। যেমন ওদের পশ্চিমবঙ্গ একটা স্টেট, মিজোরাম একটা, তারপর আসাম, ত্রিপুরা, এগুলো এক একটা রাজ্য। তো বাংলাদেশের যে বর্ডারটা বা ভারতের যেই এলাকাগুলো বাংলাদেশের, এর মধ্যে টোটাল 5টি রাজ্য আছে যেটা কিনা বাংলাদেশের বর্ডারের সাথে সীমান্তবর্তী। এরা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। ভারতের এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানাটা রয়েছে। এখন এই রাজ্যের ভিতর জেলা থাকতে পারে, সেটা আসলে আমাদের জানার প্রয়োজন নেই, জেলা অনেক তো, এত কিছু আমাদের প্রয়োজন নেই। বাট এটা জানা থাকা ভালো যে বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে। কোনটি কোনটি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বুঝতে পারছি। এই স্লাইড থেকে কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? নো স্যার। ওকে নো স্যার। ওকে ওকে নো স্যার। স্যার ওকে, যদি না থাকে, স্যার হ্যাঁ জাহিন প্লিজ। স্যার আপনার যে গুজরাট তারপর পাঞ্জাব এগুলো কি আপনার যে ভারতের স্টেটের নাম? গুজরাট, পাঞ্জাব এগুলো এক একটা ভারতের জায়গার নাম। তবে আলাদা করে পাঞ্জাব একটা স্টেট, গুজরাট হচ্ছে একটা এলাকা, ওইটাও একটা স্টেট। ও পাঞ্জাব হচ্ছে উত্তর দিকে, উত্তর মানে পাকিস্তান এবং ইন্ডিয়া, এই মানে এই সাইডের বর্ডারের সাইডে হচ্ছে আপনার পাঞ্জাব এলাকা। পাঞ্জাবে কিছু লোকজন দেখবেন পাকিস্তানের পাঞ্জাবও আছে, আবার ইন্ডিয়ারও পাঞ্জাব আছে। যেমনটা কিনা আপনার কাশ্মীরের মতন, ইন্ডিয়ার সাইডে অনেকটুকু কাশ্মীর আছে, আবার পাকিস্তানের সাইডেও কাশ্মীর আছে।
তো কিছু কিছু বর্ডার হচ্ছে এরকম ভাবে আসলে মিলে ঝিলে যায়। যেমন আপনি যদি চিন্তা করেন বা হিসাব করেন, আসাম, ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, এরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে, এরা কিন্তু হিন্দিতে কথা বলে না, এরা বাংলায় কথা বলে। কারণ এর আশেপাশে আঞ্চলিক হিসাবে এদের কথাবার্তা বা চাল চলন অনেকটা আসলে সিমিলার, খুব একেবারে মিলে যাবে এরকম না, বাট কাছাকাছি। বুঝতে পারছি? তারপর স্যার কলকাতার মানুষরাও তো আপনার বাংলায় বলে না? কলকাতার মানুষজন বাংলা কথা বলে, বাট ওদের বাংলাটা একটু অন্যরকম। আমাদের মতো বাংলাদেশি বাংলা না, ওরা কলকাতার বাংলাটা, ওদের একটা আলাদা ভাষার একটা টান আছে, আঞ্চলিকতা একটা টান আছে। কারণ আপনি বাংলাদেশের ভিতরে আপনি চিটাগাং এর আঞ্চলিক লোকজন যেরকম একটা আঞ্চলিক ভাষায় কথা বলে, সিলেটের লোকজনের আঞ্চলিক টানটা অন্যরকম। আবার যদি আপনি বরিশালে যান, ওদের আঞ্চলিক টানটা অন্যরকম। নোয়াখালীতে আঞ্চলিক টান অন্যরকম। ওই রকম, যদিও বাংলা ভাষা, কিন্তু অঞ্চল ভেদে আসলে এদের টুকটাক পার্থক্য আসলে হয়। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা পরের স্লাইডটাতে যাই। বাংলাদেশের বিভাগ, এখন আমরা আসলে একটু টুকটাক বিভাগ নিয়ে কথা বলবো। সর্বপ্রথম হচ্ছে এখানে টোটাল 2টা বিভাগ আছে। কেউ কি বলতে পারবেন এরা কোন কোন বিভাগকে আমি আসলে নীল রঙের মার্ক করে রেখেছি? ঢাকা এবং বরিশাল। বরিশাল, ঢাকা। এবং বরিশাল। ঢাকা এবং বরিশাল, গুড, ভেরি গুড। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকা এবং এতগুলো জেলা থাকে, এতগুলো বিভাগ থাকে, ঢাকা এবং বরিশাল কি এমন স্পেশাল যে তাদেরকে আমি আলাদা করে প্রথম একসাথে মার্ক করলাম? এই মার্কটা আমরা একটু পরে দেখতেছি, কেন এই দুটাকে আমরা আলাদাভাবে মার্ক করেছি। স্যার ঢাকা হলো বাংলাদেশের রাজধানী আর বরিশাল হলো বাংলাদেশের শস্য ভান্ডার। ওকে, গুড, ভেরি গুড। দুটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানবো। এখন প্রথমেই আমরা একটু যে কাজটা করব, ঢাকা নিয়ে প্রথমে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করবো, যে ঢাকাতে কি আছে না আছে, বা ঢাকায় কারা কারা আছেন এটা জানার চেষ্টা করব। আপনাদের মধ্যে কারা কারা ঢাকা বিভাগের একটু? স্যার আমি ঢাকা বিভাগ। ওকে, নাহিয়ান ঢাকা বিভাগের। ওকে, আরিশা, আমিও ঢাকা ওকে আমিও ঢাকা বিভাগ। ওকে, একজন একজন করে আসতেছি। আরিশা ঢাকার কোথায় থাকেন? ঢাকা বিভাগের কোথায়, মানে ঢাকা জেলায় নাকি বাইরে? ঢাকার ভিতরে। ওকে, ঢাকার ভিতরে। ঢাকা বিভাগের ভিতরে আর কে কে আছেন একটু হ্যান্ড রেস না, হাত তোলেন, তাহলে আমি আপনাকে বলতেছি। নাহিয়ান কোথায়? স্যার আমি নরসিংদীতে থাকি, ঢাকার। ওকে, নরসিংদী, গুড, ভেরি গুড। জাবিরুল, জাবিরুল কোথায় থাকেন? স্যার ঢাকার ভিতরেই। ঢাকার ভিতরে। ওকে, ঢাকার ভিতরে। মোহাইমিন? উত্তরা। উত্তরাতে। আব্দুর রহমান? ঢাকার ভিতরে মোহাম্মদপুর। মোহাম্মদপুর। বিভোর? স্যার আমি ফরিদপুরে থাকি। ফরিদপুর। বিভোর কোথায় থাকেন? ঢাকার ভিতরে। ওকে, ঢাকার ভিতরে, ফাইন। ওকে, হাত নামে ফেলেন। অনেকে ঢাকার ভিতরে আছেন, আর ঢাকার বাইরে, ঢাকা বিভাগের ভিতরেও আহ অনেকে তথ্য উপাত্ত জানার চেষ্টা করি। এখন ঢাকা দিয়ে আমরা তো কয়েকটা ছোট ছোট ইনফরমেশন জানার চেষ্টা করি। ঢাকার ভিতরে, ঢাকা বিভাগের ভিতরে মোট জেলা আছে 13টি। সিটি কর্পোরেশনের 4টি। 4টি সিটি কর্পোরেশন কি কি বলতে পারবেন? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। এই 4টি সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকার ভিতরে। এখন এই যে আমি আপনাকে বললাম যে খাতা কলম নিয়ে রেডি থাকবেন, এই যে 4টা সিটি কর্পোরেশনের নাম বললাম, এটা কিন্তু কোথাও লেখা নাই। এখন যদি আমি আপনাকে প্রশ্ন দিয়ে দিই, বলেন ঢাকার ভিতরে 4টি সিটি কর্পোরেশন কি কি, পরে তো বলবেন স্যার এটা তো আপনি পড়ার নাই, কিন্তু আমি কিন্তু বলে দিয়েছি কি কি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 4টা সিটি কর্পোরেশন। বলেন। হ্যাঁ, নাজিফা বলেন প্লিজ। আবার বলবেন? হ্যাঁ, আমি আবার বলতেছি। লিখে দিলে ভালো হয়। আচ্ছা, আমি আরেকবার বলতেছি। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 4টা হচ্ছে ঢাকা বিভাগের ভিতরে টোটাল 4টি সিটি কর্পোরেশন। ওকে, ঢাকার পুরাতন নাম, ঢাকার পুরাতন নাম অনেকগুলো। অনেক সময় বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন নামকরণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর, ঢাবেকা, ঢাক্কা, ঢাকা, অনেক ধরনের নাম ছিল, তবে সবচেয়ে পুরাতন নামের মধ্যে একটা অন্যতম হচ্ছে জাহাঙ্গীরনগর। প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জ জেলাকে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রাচ্যের ডান্ডি। এখন আপনাকে প্রশ্ন থাকতে পারে, স্যার প্রাচ্য কি আর ডান্ডি কি?
এটা একটা প্রশ্ন থাকতে পারেন যে স্যার প্রাচ্য কি জানি সেটাও জানি না, ডান্ডি কি জিনিস সেটাও জানি না, প্রাচ্যের ডান্ডি আবার ইয়েস কি স্যার। প্রাচ্য- এই কথা বলতে হয়। প্রাচ্য, প্রাচ্য মানে হচ্ছে পশ্চিম এবং পূর্ব, এই অংশগুলোকে পাশ্চাত্য এবং আহ প্রাচ্য বলা হয়। পাশ্চাত্য মানে হচ্ছে পশ্চিম, ওয়েস্টার্ন কান্ট্রি, আর প্রাচ্য মানে হচ্ছে পূর্ব। এখন আসি, আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ, পৃথিবীর মানচিত্র খেয়াল রাখেন, বা আপনার যদি জানা থাকে পৃথিবীর মানচিত্র কিরকম, সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখবেন পৃথিবীর মানচিত্রের পূর্ব দিকে, মানে ডান দিকে থাকে। তাই না? বাংলাদেশে এশিয়া মহাদেশটা হচ্ছে ডান দিকে, বাংলাদেশের অবস্থান হচ্ছে ডান দিকে থাকে। এই জন্য প্রথমে হচ্ছে প্রাচ্য, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব দিক। ডান্ডি, ডান্ডি মানে কি? ডান্ডি হচ্ছে স্কটল্যান্ডের দেশের নাম শুনছো তো, স্কটল্যান্ড। ইয়েস স্কটল্যান্ড স্যার। ব্রিটিশ শাসন আমলে, ব্রিটিশ শাসন আমলে স্কটল্যান্ডের একটা শহরের নাম ছিল ড্যান্ডি বা ডান্ডি। ওই শহরটা মূলত বিখ্যাত ছিল পাট, জুট, পাট রপ্তানি বা পাট নিয়ে কাজকর্ম করার জন্য, পাট রপ্তানি আমদানি, মানে পাট রিলেটেড সব ধরনের কাজের জন্য ওই জেলাটা আসলে সবচেয়ে বেশি, ওই দেশটা, ওই অঞ্চলটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল। পরবর্তীতে নারায়ণগঞ্জে বা বাংলাদেশের এই এলাকায় নারায়ণগঞ্জ হয়ে ওঠে পাটের জন্য বা জুট, পাটের একটি একদম সেন্টার পয়েন্ট বা একটা মূল কেন্দ্র। নারায়ণগঞ্জে দেখবেন আদমজি জুট মিল ছিল এশিয়ার সবচেয়ে বড় পাটের কারখানা, এখন আর নাই, এখন বন্ধ হয়ে গেছে। তখনকার সময় নারায়ণগঞ্জ হয়ে উঠছিল সারা বাংলাদেশের, খালি সারা বাংলাদেশে না, পুরো ভারতবর্ষে, কারণ ব্রিটিশরা তো ভারতবর্ষে শাসন করে, পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পাট জাতীয় পণ্য প্রসেসিং বলেন, এটাকে উৎপাদন বলেন, এটাকে এটা দিয়ে বিভিন্ন পণ্য বানানো, এই সবকিছুর কেন্দ্র হয়ে উঠছিল নারায়ণগঞ্জ। তো তারা হচ্ছে তুলনা করতো, যেহেতু ড্যান্ডি বা ডান্ডি শহরটাকে তারা আগে দেখে আসছে, ওটার সাথে তুলনা করতো যে মূল ডান্ডি তো স্কটল্যান্ডে, আর পূর্ব দিকের ডান্ডিকে বলা হতো নারায়ণগঞ্জ, এটাকেই বলা হয় প্রাচ্যের ডান্ডি। নারায়ণগঞ্জকে ড্যান্ডি শহরে বা স্কটল্যান্ডের সাথে তুলনা করে তারা প্রাচ্যের ডান্ডি বলতো। বুঝতে পারছি? এখন যদি কেউ কোনো প্রশ্ন করে ডান্ডি মানে কি, সরাসরি বলে দিবেন যে ডান্ডি মানে হচ্ছে এটা। হ্যাঁ জাহিন বলেন। স্যার যে আপনার আগে কি আপনার পাটকে জাতীয় ফসল বলা হতো পাট বাংলাদেশের জাতীয় ফসল, পাট। আগে? হ্যাঁ, আপনি আপনার যদি আপনার কি কয়েন, আপনাদের কাছে সবাই তো কয়েন দেখেছেন, আমাদের বিভিন্ন মুদ্রা, বাংলাদেশের কয়েন যেগুলো 1 টাকা 2 টাকা 5 টাকা, কয়েনের এক পাশে শাপলা ফুল থাকে না, জি বাংলাদেশের জাতীয় প্রতীক। শাপলা ইয়েস ফুলটা ওই স্যার। ওই ওই পাশটা খুব ভালো করে খেয়াল করবেন। কি কি আছে? একটা শাপলা ফুল থাকে, পানিতে ভাসমান, দুই পাশে দুটা ধানের শীষ থাকে, উপরে 4টা তারা থাকে, 1 2 3 4টা তারা, আর মাঝখানে 3টা পাতা। এই 3টা মূলত পাট পাতা বা জুট, জুট পাটের পাতা। ওই পাটটাকে বাংলাদেশের জাতীয় ফসল বা ওই রকম একটা ভ্যালু দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে আসলে ফসলি জমি পরিমাণ কমে গেছে, সোনালী আঁশ বলা হতো পাটকে। ঠিক আছে, ওকে। পরেরটাতে যাই, কি বলেছে? নারায়ণগঞ্জ জেলা হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে, খালি ঢাকা বিভাগের মধ্যে না, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। ঢাকা বিভাগের মধ্যে তো অবশ্যই, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। ওকে, এরপরে দেখি কি তথ্য আছে। বাংলাদেশের প্রধান নদী বন্দর, এই যে একটু আগে বলেছিলাম যে নারায়ণগঞ্জ হয়ে উঠছিল ব্যবসার মূল কেন্দ্রবিন্দু। তো সেই ক্ষেত্রে আগে তো বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, বাংলাদেশে প্রচুর বা সারা বাংলাদেশেই নদী দিয়েই আসলে ট্রান্সপোর্টটা করা হতো, বা নদীর মাধ্যমেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমদানি রপ্তানি পণ্য নেওয়া আসা করাটা সবচেয়ে সুবিধাজনক ছিল। নারায়ণগঞ্জ যেহেতু ব্যবসায়িক একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তো নারায়ণগঞ্জ বাংলাদেশের নদী বন্দর। যারা ঢাকা থেকে বের হন বা ঢাকায় ঢুকেন, মানে এই দিক থেকে কুমিল্লার দিকে আসার সময় নারায়ণগঞ্জ আসলে দেখবেন যে এটাকে কি বলে, কি সেতু যেন বলে এটাকে, নারায়ণগঞ্জের সেতুটাকে বলে গেছি তো, নারায়ণগঞ্জের আহ, বড় যে ব্রিজটা আছে, চারপাশে দেখবেন যে নদী বন্দর, এখানে প্রচুর পরিমাণে আহ, পণ্যবাহী জাহাজ, পণ্যবাহী লঞ্চ এগুলো দাঁড়িয়ে আছে, এবং এই নদীকে কেন্দ্র করেই বিশাল বড় একটা বাণিজ্য নগরী গড়ে উঠেছে। নারায়ণগঞ্জ গেল। সোনারগাঁ, পানামনগর এবং বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ, অনেকেই হয়তো সোনারগাঁয়ে ঘুরতে গেছেন, অথবা আপনাদের ক্লাসগুলোতে বা বইতে সোনারগাঁ সম্পর্কে পড়েছেন। বাংলাদেশের এক সময় রাজধানী ছিল সোনারগাঁয়ে। যখন বারো ভূঁইয়া ঈসা খাঁ যখন শাসন করতেন, তখন সোনারগাঁ বাংলাদেশের রাজধানী ছিল।
তখন সেই সময়কার স্থাপত্য বলেন, সেই সময়কার নিদর্শন এখনো আসলে দেখতে পাওয়া যায়। পানাম নগরী আছে সোনারগাঁয়ে, সেখানে হয়তো এখনো গেলে দেখতে পাবেন। আর লোকশিল্প জাদুঘর তো ডেফিনেটলি আছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাম নিশ্চয় শুনেছেন। জয়নুল আবেদিনের নামে এই লোকশিল্প জাদুঘরটার নামকরণ করা আছে। কখনো যদি সোনারগাঁয়ে যাওয়ার সুযোগ থাকে অবশ্যই যাবেন, খুবই সুন্দর জায়গা, আপনার খুবই ভালো লাগবে। সোনারগাঁয়ে জাদুঘরটা, লোকশিল্প জাদুঘরটা খুবই সুন্দর। ওকে, ঢাকা সম্পর্কে একটু তথ্য জানলাম, এখন একটু বরিশালের দিকে যাই। কেউ আছেন এখানে বরিশালী মনু? কেউ আছেন আমাদের বরিশালের এনিওয়ান? নাই? ওকে, ফাইন। বরিশালের মোট জেলা সংখ্যা 6টি। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। বাংলাদেশের তো বিভিন্ন জেলাগুলো আছে, টোটাল 64টি। এর মধ্যে শুধুমাত্র ভোলা হচ্ছে একমাত্র দ্বীপ জেলা। দ্বীপ মানে কি? চারপাশে পানি দিয়ে একেবারেই আলাদা, স্থলের সাথে সরাসরি কোনো কানেকশন নাই, এটাকে বলা হয় দ্বীপ। ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যেটা কিনা দ্বীপ জেলা। হ্যাঁ সাইমুন, বলেন প্লিজ। তার মানে কখনো আর কি এই যানবাহন যেমন বাস এগুলো দিয়ে ভোলা যাওয়া যাবে না, লঞ্চ কিংবা অন্য কিছু ব্যবহার করতেই হবে। না না, ভোলা যাওয়া যায়, আপনি ফেরি দিয়ে যাওয়া যায়, মানে ভোলার আগ পর্যন্ত বাস যায়, এরপরে ফেরি দিয়ে পার হয়ে ওই পাশে যায়। আগে যখন যখন পদ্মা সেতু ছিল না, তখন পদ্মা নদী কিভাবে পার হইতো? ফেরি দিয়ে পার হতে, এপার থেকে ওপারে। বাস তো যাইতোই, ওইভাবে বাস যাওয়া যায়, আপনি গাড়ি নিয়ে আর যেতে কি পারেন। ভোলা যেতে হলে ফেরি এগুলো ব্যবহার করতেই হবে। করতেই হবে। আপনি লঞ্চ দিয়ে যাবেন, নদী পথে যাবেন, না হলে ফেরি দিয়ে পার হবেন, না হলে সাঁতার কেটে পার হবেন। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ আপনার পানির উপর দিয়ে যেতে হবে। বরিশাল হচ্ছে একদম চারপাশে পানি দিয়ে ঘেরা একটা বিভাগ। ওকে, এরপরে আসি হচ্ছে বাংলার ভ্যানিস এবং শস্য ভান্ডার বলা হয় বরিশালকে। এখন বলা হচ্ছে ভ্যানিস কি জিনিস? ভ্যানিস হচ্ছে ইতালির একটা শহর। অনেকে ভ্যানিসের নাম শুনেছেন অথবা টিভিতে হয়তো দেখেছেন। ভ্যানিস শহরটা হচ্ছে নদীর মাঝখানে, মানে একটা শহর গড়ে উঠেছে, শহরের অলিতে গলিতে আশপাশে সব নদী, মানে নদীর আমরা যেরকম রাস্তায় চলাচল করি, ভ্যানিসের এরকম রাস্তাও পাশাপাশি ছোট ছোট অনেকটা খালের মতন আছে, ওই খালে দিয়ে নৌকা দিয়ে চলাচল করে লোকজন। সরাসরি গাড়ির মতন করে নৌকায় চলাচল করে। এই জন্য ভ্যানিসের সাথে বরিশালকে তুলনা, কারণ বরিশাল পুরা জেলাটাই এমন ভাবে নদী দিয়ে ঘেরাও করা যে এটা অনেকটা ভ্যানিসের মতোই। এই জন্য বাংলার ভ্যানিস বলা হয়। আর শস্য ভান্ডার, মানে বরিশালে প্রচুর পরিমাণে শস্য আসলে তৈরি হয়, উৎপাদন হয়। বরিশালকে বাংলার শস্য ভান্ডার বলে। একজন মাঝখানে কেউ একজন অ্যান্সার দিয়েছিল, মনে হয় নাহিয়ান সম্ভবত অ্যান্সার দিয়েছিল যে বাংলার শস্য ভান্ডার বলা হয় বরিশালকে। সাগরকন্যা নামে কুয়াকাটা, পটুয়াখালী, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কুয়াকাটা যে সমুদ্র সৈকত, এটাকে বলা হয় সাগরকন্যা। সাগরকন্যা বলা হয় কুয়াকাটা সমুদ্র। কেউ যদি কুয়াকাটা গিয়ে থাকেন অবশ্যই জানাবেন ইয়েস কেমন স্যার। লাগে। বরিশাল বিভাগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম লোকজন বাস করে, মানে জনসংখ্যার তুলনায় বরিশাল বিভাগের জনসংখ্যা তুলনামূলক সবচেয়ে কম। আর বাংলাদেশের বাংলাদেশের মোট এখন পর্যন্ত 3টি সমুদ্র বন্দর রয়েছে। সমুদ্র বন্দর, একটি হচ্ছে চট্টগ্রামের সমুদ্র বন্দর, একটি হচ্ছে খুলনাতে মংলা সমুদ্র বন্দর, আর 3 নাম্বারটা হচ্ছে পায়রা পায়রা সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর হচ্ছে এই পটুয়াখালীতে অবস্থিত। স্যার হ্যাঁ প্লিজ বলেন। স্যার আপনার প্রথম হলো না হচ্ছেন কি তা ছিল, দ্বিতীয় নাম্বারে আপনার পায়রা বন্দর না, আর না, পায়রা তৃতীয় বন্দর, নাম্বারে মৌলা। না না, এখন আপনি মংলা সমুদ্র বন্দর হচ্ছে আহ বানানো হয়েছিল 2য় নাম্বার। এখন আপনি আকার আকৃতির দিক থেকে চিন্তা করলে সেটা বিষয় আলাদা হয়ে যাবে, কিন্তু মূলত চট্টগ্রাম, এরপরে মংলা, এরপরে হচ্ছে পায়রা। পায়রা পরে আসছে, পরে পায়রা সমুদ্র বন্দর সর্বশেষ সমুদ্র বন্দর। ও, হ্যাঁ মাধবী, প্লিজ বলেন কি বলবেন। স্যার তারপর আপনার ভোলা যেন দ্বীপে জেলা যেন ভোলা, এখানে কি আপনার চাষ হয় ভাসমান পদ্ধতিতে? হ্যাঁ হ্যাঁ, ভাসমান পদ্ধতিতে কেন হবে? ভোলা জেলা তো চারপাশে পানি, কিন্তু জেলা তো জেলাই। মানে দ্বীপ কিরকম হয়? দ্বীপ তো চারদিকে পানি থাকে, মাঝখানে তো মাটি থাকে, ওইখানে নর্মালি পদ্ধতিতেই চাষ হয়। এখন ওটা করা যায় যেসব এলাকা অঞ্চল, বা আপনি যদি হাওর অঞ্চলে যান যেখানে কিনা বর্ষাকালে সব ডুবে যায় পানিতে, তখন হাওর অঞ্চলে বা যেসব এলাকায় বর্ষার সময় একেবারে সব মাঠ ঘাট বা ফসলের জমি পানিতে ডুবে যায়, সেসব এলাকায় এরকম ভাসমান পদ্ধতিতে চাষ হয়। এটা শুধুমাত্র ভোলার জন্য না, এটা যে কোনো জায়গায় হতে পারে। ও, বুঝতে পারছি। ওকে। ওকে, আফসিন বলেন প্লিজ। স্যার, কুয়াকাটা পটুয়াখালী দুটো জেলায় কি সাগরকন্যা নামে পরিচিত? না না না, শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকতটা সাগরকন্যা নামে পরিচিত। কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলার ভিতরে, তাই ব্রেকেটে পটুয়াখালী বলা হয়েছে, ঠিক আছে। সাইমন বলেন। স্যার,
দ্বীপ অথবা আইল্যান্ড এগুলা নিচে যে মাটি থাকে ওটা কি একদম সমুদ্রের নিচ পর্যন্ত থাকে নাকি অল্প থাকে? এটা হচ্ছে ডিপেন্ড, সমুদ্র নিচ পর্যন্ত না, সাধারণত যখন যেদিকে হচ্ছে আইল্যান্ড বা দ্বীপ হয় এর মোটামুটি ওই এর আশেপাশের মাটি এলাকাটা একেবারে গভীর হয় না। মোটামুটি এমন না যে আপনি উপরে সমুদ্র ডুব দিয়ে মাটি নিচে চলে যাবেন, এরকম না, পুরাটাই স্থায়ী একদম, মানে গভীর পর্যন্ত আসলে মাটি থাকে। স্যার, যদি দ্বীপে কেউ অনেক বড় গর্ত করে, গর্ত শেষ হওয়ার আগে পানি চলে আসবে? না না না, ওরকম এটা তো আপনি যে কোনো জায়গায় গর্ত করলে পানি আসবে, আমরা আশেপাশে টিউবওয়েল বসাই না বা পানির কুয়া বসাই না, তখন তো পানি নিতেই আসে। ওকে, মাধবী বলেন প্লিজ, কি বলবেন? স্যার শস্য ভান্ডার মানে কি? শস্য ভান্ডার মানে হচ্ছে এই এলাকায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করা হতো। শস্য মানে কি? ধান, গম, মানে বিভিন্ন ধরনের আহ আহ, আহ, প্রয়োজনীয় সবজি বলেন, শস্য বলেন, এগুলো প্রচুর পরিমাণে এখানে উৎপাদন হতো, এই জন্য এটাকে শস্য ভান্ডার বলা হয়। ইরফান, আফসিন বলেন, কি বলবেন? স্যার বাংলার ভেনিস এর অর্থ কি? স্যার বাংলার সমুদ্র ভেনিস না একবার বন্দর বললাম? মানে কি? সমুদ্র বন্দর মানে কি? সমুদ্র বন্দর মানে হচ্ছে যেখানে এসে জাহাজ ভিড়ে বিভিন্ন দেশ থেকে, যেখানে পণ্য আমদানি রপ্তানি, আপনি বাংলাদেশে একটা জিনিস তৈরি করেছেন সেটা আপনি দেশের বাইরে পাঠাবেন, কোথা দিয়ে পাঠাবেন? নিশ্চয়ই আপনার বাসার সামনে আসতে পারবেন না। তখন সমুদ্র যেখানে যতটুকু পর্যন্ত জাহাজ আসা যায়, ওই জাহাজকে তো এক জায়গায় দাঁড়া করাইতে হয়, ওইটাকে বলে সমুদ্র বন্দর। ঠিক আছে। আর বাংলার ভ্যানিস বলেছিলাম, ইরফান আপনি হয়তো খেয়াল করেন নাই, বাংলার ভ্যানিস হচ্ছে ইতালির একটা শহর আছে ভ্যানিস। ওই ভ্যানিস শহরটা হচ্ছে চারপাশে নদী দিয়ে ঘেরাও করা। ওইরকম বরিশাল বিভাগটাও চারপাশে এরকম নদী বা নদী পথ দিয়ে আসলে ঘেরাও করা, এই জন্য ওটার সাথে তুলনা করে বাংলার ভ্যানিস বলা হয়। ঠিক আছে। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঢাকা এবং বরিশাল, এইটা হচ্ছে এমন দুটি বিভাগ যাদের সাথে অন্যান্য দেশের কোনো বর্ডার নাই বা সীমানা নাই। কারণ বাংলাদেশের চারপাশে তো ভারত এবং মায়ানমার, কিন্তু বরিশাল এবং ঢাকা বিভাগেরটা হচ্ছে এমন ভাবে পজিশন নেওয়া যে ঢাকার সাথেও কোনো বর্ডারের কোনো কানেকশন নাই, বরিশালের সাথেও কোনো বর্ডার নেই। এই দুইটা বিভাগ হচ্ছে একমাত্র বিভাগ যাদের সাথে কোনো সীমানা বা বর্ডার নেই, সীমান্ত সংযোগ নেই। ওকে, বরিশাল থেকে একটু বের হয়ে যাই, বের হয়ে আমরা একটু, এটা কোন বিভাগ বলেন তো দেখি, পারেন কিনা? চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম। ভেরি গুড। চট্টগ্রাম। ওকে 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 ওকে, চট্টগ্রাম বিভাগ। এখন একটু বরিশাল থেকে বের হয়ে চট্টগ্রামের সাথে পরিচিত অনেকেই আছেন চট্টগ্রামের, আমরা আস্তে আস্তে পড়ার সাথে সাথে জানার চেষ্টা করবো। চট্টগ্রাম বিভাগ নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। স্যার, আহ হ্যাঁ বলেন। আমার জন্ম চট্টগ্রামে, কিন্তু আমি ঢাকায় থাকি। এরকম আমি যেমন আমার বাড়ি হচ্ছে, আমার বাসা হচ্ছে, আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে, আমার বাড়ি কুমিল্লাতে, কিন্তু আমি এই মুহূর্তে কাজকর্মের খাতিরে থাকি চট্টগ্রামে, এরকমও হয়। তো বিভিন্ন লোকজন এরকম থাকতে পারে। আব্দুর রহমান প্লিজ বলেন। চট্টগ্রামকে চিটাগং বলা হয় কেন মাঝে মাঝে? চট্টগ্রাম, ওই যে আমরা একটু আগে বললাম যে জায়গার নাম আসলে পরিবর্তন হয়। যেমন চট্টগ্রামের আগে, শুরুতে বেশ কিছুদিন আগেও এটাকে চিটাগাং নামে বা ইংরেজিতে বাংলা দুটোকে চিটাগাং বলা হতো, পরবর্তীতে নাম পরিবর্তন করে এখন চট্টগ্রাম বলা হচ্ছে। যেমন আপনি যদি আগে দেখেন বগুড়া, বগুড়াকে ইংরেজিতে লিখলে বগরা, BOGRA, বগরা লিখতো, এখন পরপর পরিবর্তন করে বগুড়া লিখছে। কুমিল্লা আগে লেখা হয়তো CO দিয়ে, এখন লেখে CU দিয়ে। একইভাবে যশোর, যশোরকে আগে লিখতো যেশোর নামে, এখন আবার যশোর। না, স্থানের নাম, জায়গার নাম পরিবর্তন, এগুলা এটা খুবই স্বাভাবিক ঘটনা। মুইনাত বলেন। স্যার, আমি চট্টগ্রাম থাকি, আমার বাবা থাকে বগুড়ায়। হ্যাঁ, এই যে চট্টগ্রাম এবং বগুড়া, দুটো এক্সাম্পল দিলাম, দুটাতেই মিলে গেছে। ওকে আর গুড। আমি হয়েছি ঢাকায়। ওকে ফাইন, গুড, ভেরি গুড। ফাইজা বলেন। স্যার আপনি কুমিল্লার কোথায় থাকেন? আমি কুমিল্লার 14 গ্রামে হচ্ছে আমার বাসা। অবশ্যই 14 গ্রামে আসলে আমার বাসায় দাওয়াত রইল। জি ওকে, স্যার। আমরা একটু চট্টগ্রাম নিয়ে দেখি, এরপর আমরা কথা বলবো। চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। বাংলাদেশের প্রকৃত রাজধানী তো ঢাকায়, কিন্তু চট্টগ্রাম দিয়ে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি বা ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, সমুদ্র বন্দর দিয়ে, এই জন্য চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। চট্টগ্রামে মোট জেলার সংখ্যা 11টি। চট্টগ্রামের সীমান্তবর্তী, চট্টগ্রাম যেহেতু নিজে একটা বর্ডার ডিস্ট্রিক্ট বা সীমান্তবর্তী বিভাগ, এর মধ্যে যে সকল টোটাল 8টি জেলা আছে যারা কিনা সীমান্তর সাথে। আয়তনে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ।
দেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটিতে। আমরা একটু আগে বলেছিলাম, মনে আছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তনে, মনে আছে কারো? নারায়ণগঞ্জ। স্যার গুড, ভেরি গুড, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। একটু একটু আগে আমরা পড়েছিলাম দেশের সবচেয়ে ছোট আয়তনে, দেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আর এখন জেনে রাখেন আয়তনের সাথে দেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। ঠিক আছে, দুটো জিনিস আমরা দিয়ে ফেলেন। আহ বাংলাদেশের সারা, শুধুমাত্র চিটাগাং না, সারা দেশ, সমগ্র বাংলাদেশের মধ্যেই সবচেয়ে দক্ষিণের জেলা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো আসে, একটা যে কোনো জায়গায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকে। তো বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ দিকে বা একেবারে শেষের দিকে জেলাটা হচ্ছে কক্সবাজার। চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ নামে আসলে অভিহিত করা হয়। আউলিয়া মানে হচ্ছে ধর্ম যাজক বা ধর্ম প্রচারক। এখন 12 আউলিয়া এক্স্যাক্টলি কেন বলা হয় এটা আসলে রহস্য। 12 আউলিয়া ঠিক কোন কোন 12 জন সেটা আসলে আমার জানা নেই, কারো জানা থাকলে অবশ্যই শেয়ার করে। রাউলিয়া মানে আবার বলবেন কি? আউলিয়া মানে হচ্ছে ধর্ম পরিচালক বা ধর্ম প্রচারক, যারা বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করে বেড়াতেন। আমাদের এই অঞ্চল ভারতীয় উপমহাদেশ, আহ এই উপমহাদেশে ধর্মীয় প্রচার, যদি বলি ধর্মীয় প্রচারের জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মীয় গুরুরা আসলে এসেছিলেন বিভিন্ন ধর্মের প্রচারের জন্য। এখনো দেখবেন যে বিভিন্ন জায়গায় অন্যান্য ধর্ম, বাংলাদেশ যদিও এখন এই মুহূর্তে মেজরিটি বা সংখ্যা গরিষ্ঠ হচ্ছে প্রায় 95% মুসলমান, কিন্তু অন্যান্য ধর্মও তো আছে। তো একই রকম যখন এই উপমহাদেশে আহ মানে উপমহাদেশে যখন ইসলাম ধর্ম ছিল না, যখন খ্রিস্টান ধর্ম ছিল না, তখন বিভিন্ন দেশ থেকে ধর্ম প্রচারের জন্য, মানুষকে ধর্মের পথে নিয়ে আসার জন্য বিভিন্ন ধর্মীয় শিক্ষকরা বা ধর্মীয় গুরুরা আসতেন। একইভাবে চট্টগ্রামে হচ্ছে এরকম 12 আউলিয়ার, যেহেতু বাংলাদেশে বললাম না মেজরিটি সংখ্যক মুসলিম, তো এখানে হচ্ছে আউলিয়া বা মুসলমান ধর্মীয় প্রচারক যারা, এদেরকে বলা হয় মূলত আউলিয়া বা ইসলাম ধর্ম প্রচারক। তো এরকম 12 জন আসলে এখানে আসছিলেন, এদেরকে 12 আউলিয়া শহর বলা হয়। এরকম ভাবে সিলেট দেখবেন আরো বেশি, সিলেটকে 360 আউলিয়ার শহর বলা হয়। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা, হালদা নদী। হালদা নদীতে হচ্ছে প্রাকৃতিক ভাবে মাছ এসে ডিম স্যার পাড়ে। এখানে অন্যান্য ভাবে বা কৃত্রিম ভাবে মাছের কোনো কিছু করাতে হয় না। শেষ করি, বাংলাদেশের একমাত্র নদী হালদা, যেখানে কিনা প্রাকৃতিক ভাবে নিচ থেকেই কর্ণফুলী নদী, সমুদ্র, বঙ্গোপসাগর থেকে এসে হালদা নদীতে ডিম পেড়ে যায়। এবং হালদা নদীতে মাছ ধরা নিষেধ, আইনত দণ্ডনীয়। আপনি যদি হালদা নদীতে মাছ ধরেন, আপনি যদি পুলিশের সাথে ধরা খান, আপনাকে জেলে নিয়ে যাবে, কারণ হালদা নদীতে মাছ ধরা নিষেধ, আইনত নিষিদ্ধ। বুঝতে পারছি? কারণ স্যার এখানে কেন? মাছের, এই দিক থেকে বললাম মাছ ডিম পারে, মাছ ডিম পারলে আপনি যদি মাছ ধরে ফেলেন, মাছের পোনা নষ্ট করে ডিম নষ্ট করে ফেলেন, তাহলে মাছ কোথা থেকে আসবে? এই জন্য মাছকে রক্ষা করার জন্য বা মাছের প্রোডাকশন, মাছের আহ পরিমাণ বাড়ানোর জন্য এই নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ মাছের সিজনে বা স্যার হালদা হালদা নদী যে কোনো সময় আপনার আপনার কি বলে ফিনিশ হয়ে যেতে পারে না? না, একটা নদী নদী ছিল নদী এত তাড়াতাড়ি ফিনিশ হয় না। নদী ফিনিশ হওয়ার জন্য অনেক সময় লাগে, অনেক অনেক ঝামেলার প্রয়োজন। স্যার, একটা নদী ছিল আমি শুনেছিলাম। হতে পারে, অনেক নদী পরিবর্তন হয়েছে, কিন্তু হালদা আপাতত এখনো আছে। যদি পরিবর্তন হয়ে যায় সেটা আসলে পরে দেখা যাবে। এখন আসি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র যেটাতে পানির সাহায্যে বা আহ জলের বা পানির সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়। এটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এটা কর্ণফুলী নদীর উপর অবস্থিত। কর্ণফুলী চিটাগাং কর্ণফুলী, যদি কাপ্তাই কেউ ঘুরতে যান, সেখানে কাপ্তাই হ্রদ, কাপ্তাই লেক যেটাকে বলা হয়, কাপ্তাই লেকটা আসলে মূলত কর্ণফুলী নদীর একটা অংশ। এই কর্ণফুলী নদীর বা কাপ্তাই লেকের ওই মাথাটায় হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত। হ্যাঁ, আব্দুর রহমান বলেন। স্যার এখানে আউলিয়া, তারপরে প্রাকৃতিক, যেমন আচ্ছা এটা তো পারি। তাহলে আউলিয়া মানে কি? এই যে একটু আগে আমি এটা বললাম, এটা তো আপনি খেয়াল করেন নাই। আউলিয়া মানে হচ্ছে ধর্ম স্যার না প্রচারক। না, আমার একটা ফোনে একটা কল আসছিল, এই জন্য শুনতে পারিনি। আচ্ছা, আউলিয়া মানে হচ্ছে ধর্ম প্রচারক। সহজভাবে ইসলাম ধর্ম যারা প্রচার করেন এদেরকে বলা হয় আউলিয়া। বুঝতে পারছি? স্যার ওকে, বলেন। আমাদের স্কুলের সেকশনের নাম নদী দিয়ে রাখা হয়, তো আমি এবার ক্লাস 6-এ কর্ণফুলী সেকশনে পড়েছি। গুড, ভেরি গুড। এটা আপনি কর্ণফুলী সেকশন আপনার সাথে মিলে গেল। ওকে, দেখেন পরেরটা দেখি। পৃথিবীর দীর্ঘতম, মৎস্য মানে কি? হ্যাঁ, মৎস্য মৎস্য মানে মাছ, মাছ, মৎস্য মানে মাছ, ফিশ, ফিশ। আচ্ছা দেখেন,
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, যেটা দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। কিন্তু এখানে একটা কথা আছে, কক্সবাজার সমুদ্র সৈকত শুধুমাত্র, আপনি যদি বলেন যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা একটু ভুল, তথ্যটা একটু ভুল। কিরকম ভুল? সমুদ্র সৈকত দুই রকমের হয়। এক হচ্ছে যেই সমুদ্র সৈকতের মাঝখানে কোনো বাধা নেই। বাধা মানে এরকম, ধরেন কিছুক্ষণ সমুদ্র সৈকত গেল, এরপরে সমুদ্র সৈকত নাই, মাঝখানে ঘর বাড়ি ফসল জমি টমি এরকম চলে আসছে, এরপর কিছুক্ষণ পরে গিয়ে আবার সমুদ্র সৈকত। এটা এক ধরনের সমুদ্র সৈকত হয়। আরেকটা হচ্ছে সমুদ্র সৈকত বা সি বিচ, এর মাঝখানে এক জায়গাতেই শুরু হয়েছে আরেক জায়গা পর্যন্ত, মাঝখানে কোনো ধরনের কোনো বাধা টাধা কিছু নাই, পুরাটাই সমুদ্র সৈকত। এটাকে বলা হয় আনইন্টারাপ্টেড অথবা অভঙ্গুর, যেখানে কোনো ধরনের বাধা নাই। কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই মর্মে যে 120 কিলোমিটার দীর্ঘের মাঝখানে কোনো না কোনো জায়গায় কোনো ধরনের মানে মানুষের ঘর বাড়িও নাই, কোনো জমি জমা নাই, পাহাড় ঢুকে পড়ে নাই, নদী ঢুকে পড়ে নাই, এরকম কোনো কিছুই হয় না। কক্সবাজার হচ্ছে আনইন্টারাপ্টেড বা একবারে এককভাবে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এখন আপনি যদি গুগল করেন বা আসলে অরিজিনাল সমুদ্র সবচেয়ে বড় কোনটা সেটা জানতে চান, সেটা হচ্ছে ব্রাজিলে অবস্থিত। ওইটা প্রায় 250 কিলোমিটারের বেশি লম্বা, কিন্তু এটা হচ্ছে মাঝখানে মাঝখানে ঘর বাড়ি চলে আসছে, কিছু এলাকায় আহ, নদী ঢুকে গেছে, কিছু এলাকায় ফসলি জমি চলে আসছে, কিছু এলাকায় পাহাড় চলে আসছে। ও তো ওইটাকে একবারে আসলে একটানা সমুদ্র সৈকত একে বলা যায় না। কক্সবাজার সমুদ্র সৈকত একটানা বা একাধিকভাবে আনইন্টারাপ্টেড একাধিক্রমে 120 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ, টানা, এর মাঝখানে কোনো বাধা নেই। সেই হিসাবে কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। স্যার বুঝতে পেরেছেন? বলেন। স্যার যে আপনার সমুদ্রের মাঝখানে ঘর বাড়ি ক্ষেত গুলা এসেছে এখান, আর তখন এই যে ঘর বাড়ি ঘর বাড়ি যে জায়গার মধ্যে আছে সেই জায়গার আয়তন সহ কি এটা লম্বা দৈর্ঘ্যটা গোনা হয়? না, তখন যখন ঘর বাড়িগুলো চলে আসে তখন ওগুলা বাদ দিয়ে তারপরে গোনা হয়, কারণ টোটাল সমুদ্র সৈকতটাই আসলে গোনা হয়। তো ওই হিসাবে ব্রাজিলে একটা আছে, ওটা হচ্ছে প্রায় 250 কিলোমিটার বেশি লম্বা, কিন্তু ওইটাকে আসলে কি ওইভাবে কাউন্ট করে না, কারণ ওই যে মাঝখানে মাঝখানে বাধা পড়ে গেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে কোথাও কোনো বাধা নাই, টানা সমুদ্র সৈকত 120 কিলোমিটার। কক্সবাজারের হিমছড়ি, কক্সবাজারের হিমছড়ি ঝর্ণাটা মূলত শীতল পানি ঝর্ণা বা ঠান্ডা পানির ঝর্ণা। ঠিক আছে, আয়ুষ্মিতা প্লিজ বলেন কি বলবেন। আচ্ছা, নাই, কক্সবাজারের হিমছড়িতে যে ঝর্ণাটা অবস্থিত সেটা শীতল পানি বা ঠান্ডা পানির ঝর্ণা। দেশের বায়ু বিদ্যুৎ কেন্দ্র বা ওই যে উইন্ড মিল দিয়ে, বাতাসের সাহায্যে, উইন্ড মিল তো অনেকেই চিনেন, বিশাল পরে ফ্যানের মতন এরকম এরকম করে ঘুরতে থাকে, উইন্ড মিল দিয়ে বাংলাদেশের একটা বিদ্যুৎ কেন্দ্র আছে যেটা কিনা কক্সবাজারের কুতুবদিয়ায় অবস্থিত। এবং বাংলাদেশ এবং মায়ানমার যেহেতু পাশাপাশি, কক্সবাজারের কাছেই স্যার মায়ানমার। জায়গাটা স্যার জায়গাটার নাম আরেকবার বললে ভালো হতো। কোন জায়গার নাম স্যার? যে স্যার উইন্ডমিলের যে জায়গাটা, এই যে লেখা আছে কুতুবদিয়া, কক্সবাজারের কুতুবদিয়াতে, কুতুবদিয়া লেখা আছে তো। বাংলাদেশ এবং মায়ানমার এই দুটা দেশকে একটা নদী দিয়ে ভাগ করা, বা একটা নদী দুটা দেশের মাঝখানে দিয়ে বসে, এই দুই নদী হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর পাশে হচ্ছে টেকনাফ অবস্থিত। যারা সেন্ট মার্টিন ঘুরতে গেছেন, ওই টেকনাফ দিয়ে যারা গেছেন, ওই নাফ নদীর পাশে হচ্ছে টেকনাফ অবস্থিত। নাফ নদী হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারকে দুই ভাগে ভাগ করেছে। নাফ নদীর আরেক নাম আবার শঙ্খ নদী, অনেকে শঙ্খ নামেও চিনে থাকেন। হ্যাঁ মিম বলেন, সাইদা মিম। দেশের বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্যার কক্সবাজারের ক্রুজ স্কুলে হবে না? হ্যাঁ, কুতুবদিয়াতেও আছে, কুরুশকুল হচ্ছে নতুন একটা হয়েছে কয়েকদিন আগে, বেশ কিছুদিন, খুব বেশি দিন হয় নাই। কুরুশকুল যেটা, এটা রিসেন্ট, ওই যে একটু আগে বললাম সাম্প্রতিক ঘটনাবলী পরিবর্তনশীল, আপনি যেটা বলেছেন সেটাও হয়তো, সেটাও ঠিক আছে। কুতুবদিয়াতে প্রথমে ছিল, কুরুশকুলে আবার পরবর্তীতে আরেকটা হয়েছে। ঠিক আছে? নাফ নদীর অন্য নাম জি। নাফ নদীর আরেক নাম হচ্ছে শঙ্খ, শঙ্খ নদী, শঙ্খ। নাফ নদীর আরেক নাম শঙ্খ নদী বা সাঙ্গু অনেকে বলে। এরপরে আসি উষ্ণ পানির ঝর্ণা। শীতল পানি ঝর্ণা দেখলাম হিমছড়িতে, আর উষ্ণ পানি বা গরম পানি ঝর্ণাটা অবস্থিত সীতাকুণ্ডে, চট্টগ্রামের সীতাকুণ্ডে। যারা সীতাকুণ্ড ঝর্ণাতে গিয়েছেন, ওইখানে ওই ঝর্ণাটা মূলত গরম পানি বা উষ্ণ পানির ঝর্ণা, আর শীতল পানির ঝর্ণাটা মূলত হিমছড়িতে অবস্থিত। বুঝতে পেরেছি, চট্টগ্রাম থেকে বের হয়ে যায়। এখন
মূলত এখন এইভাবে আমাদের দেখবেন চট্টগ্রামের পর আমি আর অলরেডি আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম 3টে বিভাগ নিয়ে কথা বলেছি। এখন বাকি বিভাগগুলো নিয়ে একটা আইডিয়া জাস্ট দিব আর কি কি বিভাগ আছে। খুব বিস্তারিত পড়তে গেলে আমাদের 3-4 ঘন্টা লেগে যাবে। আমাদের ক্লাস যেহেতু আজকে ডেমো ক্লাস বা এই এই টপিকগুলো আমি আবার বলতেছি, এই টপিকগুলো যারা রেগুলার কোর্স যখন আমাদের চলবে তখন এটা আবার আসবে, তখন একেবারে বিস্তারিত পয়েন্ট টু পয়েন্ট ধরে আমরা আবার খুব সময় নিয়ে পড়বো। যেহেতু আজকে ক্লাসটা একটু ছোট লেংথের, 1 ঘন্টার মধ্যে ক্লাস, আমরা খুব দ্রুত শেষ করব। আমরা খুব বেশি বিস্তারিত সবগুলো বিভাগে যেতে পারতেছি না, বাট তাও একটা আইডিয়া দিয়ে দিই আসলে ঘটনা কি। রাজশাহী বিভাগ, বাংলাদেশে আরেকটি বিভাগ রাজশাহী। রাজশাহী বিভাগ আসলে মূলত পদ্মা নদীর জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। রাজশাহীর কিছু তথ্য উপাত্ত এখানে আছে, জাস্ট দেখে নেওয়ার জন্য আমরা এখানে বিস্তারিত খুব কথা বলবো না। আমরা সবগুলো বিভাগের একটা ওভারভিউ দেখি। রাজশাহী বিভাগে মোট জেলা 8টি, সীমান্তবর্তী জেলা আছে 4টি। দীর্ঘতম রেল সেতু, শুধুমাত্র রেল বা ট্রেনের জন্য বানানো এরকম শুধুমাত্র একটি সেতু, যেটা কিনা শুধুমাত্র এখান দিয়ে অন্য কোনো কিছু গাড়ি টেনে যায় না, শুধুমাত্র ট্রেন যায়। এরকম সবচেয়ে দীর্ঘতম সেতুর নাম হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, যেটা কিনা পাবনায়, রাজশাহী বিভাগের পাবনাতে অবস্থিত। উষ্ণতম স্থান, গরম, সবচেয়ে বেশি গরম পড়ে হচ্ছে রাজশাহীতে গরমকালে, নাটোরের লালপুরে। রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুরে সবচেয়ে বেশি গরম গ্রীষ্মকালে, এবং সবচেয়ে কম বৃষ্টিপাত, সারা বছর সবচেয়ে কম বৃষ্টিও ওই নাটোরের লালপুরেই হয়। এই জন্য বাংলাদেশের উষ্ণতম জেলা হিসাবে রাজশাহীকে বলা হয়। স্থান হচ্ছে লালপুর। চলন বিল, বাংলাদেশের এক বিশাল সবচেয়ে বড় বিল, সর্ববৃহৎ বিল, খাল বিল থেকে সবচেয়ে বেশি বড় বিল চলন বিল হচ্ছে এই রাজশাহী বিভাগে আছে। বাংলাদেশের পশ্চিমতম স্থান, এটা আমরা লাস্টে আবার আসি, পশ্চিমতম স্থানের জায়গাটাতে আমরা এই ক্লাসে লাস্টে আরেকবার খুব বিস্তারিত হবে তখন দেখাবো। এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া রাজশাহী বিভাগের। আমি আবার বলতেছি, এই সবগুলো ধরে ধরে বিস্তারিত আমরা রেগুলার ক্লাসে ডেফিনেটলি পড়বো। এখন আমরা জাস্ট একটু ওভারভিউ দেখবার কি বিভাগ হিসাবে। রাজশাহী বিভাগ থেকে বের হয়ে আমরা একটু যাব খুলনা বিভাগের দিকে। সুন্দরবন এলাকার লোকজন যারা সুন্দরবনে থাকেন, সুন্দরবনের আশেপাশে, সেই বিভাগগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। স্যার আমি থাকি ঢাকায়, কিন্তু আপাতত নানু বাড়ি আসছি খুলনা থেকে জয়েন। গুড, ভেরি গুড। খুলনাতে রয়্যাল বেঙ্গল টাইগার এর এলাকা। খুলনাতে আমাদের মোট জেলা সংখ্যা 10টি, এর মধ্যে সীমান্তবর্তী জেলা আছে 6টি। মুজিবনগর, যেটা কিনা আমাদের মেহেরপুর জেলায়, মুজিবনগর একটা খুবই ঐতিহাসিক স্থান এই কারণে, কারণ আমাদের মুক্তিযুদ্ধের সময় এইখানেই আসলে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, এই জন্য মুজিবনগর জায়গাটা আসলে খুবই বিখ্যাত। বৈদ্যনাথ তলায় মূলত, হ্যাঁ ওই জায়গা আছে। মুজিবনগরের পুরাতন নাম হচ্ছে মূলত বৈদ্যনাথ তলা, পরবর্তীতে পরিবর্তন হয়ে মুজিবনগর হয়েছে। বৃহত্তম, নগরে। ওকে গুড, ভেরি গুড। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোলে। বাংলাদেশের ডিজিটাল জেলা, সর্বপ্রথম ডিজিটাল জেলা হিসেবেও আমাদের আসলে বলা হয় যশোরকে। যারা যে সুন্দরবন গিয়েছেন, ভেরি গুড। এরপরে আসি জেলার পরে আসি বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যশোর হচ্ছে শত্রু মুক্ত হয়, বা যশোর সর্বপ্রথম স্বাধীন হয় আলাদা জেলা হিসাবে। মিম বলেন প্লিজ। স্থলবন্দর মানে কি স্যার? স্থলবন্দর মানে হচ্ছে ল্যান্ড পোর্ট। এদিক দিয়ে হচ্ছে মূলত আপনাদের আমরা যদি ধরেন কথার কথা দেশের বাইরে যেতে চাই, তাহলে কি করব? এয়ারপোর্ট দিয়ে যেতে হবে। এখন অনেক জায়গায়, যেমন আমাদের পাশের দেশে কলকাতায় আসলে বাস দিয়েও যাওয়া যায়। তখন আপনি নিশ্চয় ঢাকা দিয়ে কলকাতা যেতে পারবেন না, আপনাকে কলকাতার সাইডে বা বন্দরের সাইডে এক পাশে এসে এখান থেকে পার হইতে হয়। এখানে একটা পোর্ট রয়েছে, এখানে একটা বর্ডার এলাকা রয়েছে, এই বর্ডার দিয়ে পণ্য আনা নেওয়া করা হয়। আপনি চাইলে আপনার পাসপোর্ট ভিসা দিয়ে আপনি এখান দিয়ে ইন্ডিয়াতে যেতে পারবেন। এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। আমরা একটু আগে সমুদ্র বন্দর পড়েছিলাম কক্সবাজার, যেখানে জাহাজ আসে। এখন জাহাজ তো ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো, এগুলো থেকে সরাসরি নদী পথে বা আকাশ পথে না নিয়ে এসে রাস্তা দিয়ে বা বাস দিয়ে, ট্রাক দিয়ে আসলে জিনিসপত্র আনা যায়। এই জন্য এই নদী বন্দর বা বিমানবন্দরের পাশাপাশি এরকম বিভিন্ন স্থলবন্দরও আসলে সারা দেশেই আসলে বিভিন্ন স্থলবন্দর আছে। এর মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে যশোরের বেনাপোল। এরপরে আসি, দেখেন মংলা নদী, পশু নদী থেকে সুন্দরবন, টোটাল 5টা জেলা নিয়ে অবস্থিত। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালী, এই 5টি জেলার এলাকা নিয়ে আসলে সুন্দরবন এই 5টি জেলা নিয়ে গঠিত। এর মধ্যে সুন্দরবনের এলাকা আছে। এই লাস্টের তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। সুন্দরবনকে ইউনেস্কো 1997 সালে বিশ্বের ঐতিহ্য একটা ঘোষণা, বিশ্বের ঐতিহ্য বা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ঐতিহ্য অংশ হিসেবে সুন্দরবনকে ইউনেস্কো 1997 সালে ঘোষণা করা হয়। এটা পরীক্ষা আসে যে সুন্দরবনকে কত সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়। 1997 সালে ইউনেস্কো ঘোষণা করে।
পরে আসি। এরপরে দেখবেন স্যার আমাদের, হ্যাঁ বলেন। বেনাপোল কি স্যার খুলনার চট্টগ্রামে জেলা? সীতাকুণ্ডে যে উষ্ণ পানির ঝর্ণা আছে বেনাপোল, বেনাপোল যশোরে, খুলনা বিভাগের ভিতরে, খুলনা বিভাগের যশোর জেলার ভিতরে বেনাপোল অবস্থিত, ঠিক আছে? বেনাপোল কি জেলা নাকি উপজেলা? বেনাপোল আপনি আমার কথা বোঝেন নাই। খুলনা বিভাগ, যশোর জেলা, যশোর জেলার ভিতরে হচ্ছে বেনাপোল অবস্থিত, স্যার ছোট অংশ। স্যার হ্যাঁ বলেন স্যার। স্যার চট্টগ্রামে সীতাকুণ্ডে যে উষ্ণ পানির ঝর্ণা আছে সেখানে কি উইন্টারে গরম পানি পড়ে? উষ্ণ পানির ঝর্ণার পানি সাধারণত ঠান্ডা হয়, কিন্তু এখানে উষ্ণতম পানি মানে তুলনামূলক গরম। এখন আপনি তো গিয়ে সেখানে নিশ্চয়ই চায়ের কাপ ধরে চা খেতে পারবেন না, তুলনামূলক গরম আর কি, এটাকে বলে উষ্ণ। উষ্ণ মানে কিন্তু গরম না, দুটার মধ্যে পার্থক্য আছে। শীতল আর ঠান্ডা এই দুই কথার মধ্যে যেরকম পার্থক্য আছে, উষ্ণ এবং গরম কথার মধ্যে পার্থক্য আছে। উষ্ণ মানে গরম গরম ভাব, হালকা গরম গরম ভাব। রংপুরে জানি, রংপুর লাস্ট একটু দেখে নিই। রংপুরে টোটাল 8টি জেলা, সীমান্তবর্তী জেলা 6টি, সর্ব উত্তরের জেলা রংপুরে, সবচেয়ে উত্তরের জেলা, রংপুর বিভাগের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে আমাদের পঞ্চগড়। আহ আমরা শেষ করি তারপরে কথা বলছি। বুড়িমারি স্থলবন্দর, আমরা একটু আগে বলতেছিলাম বিভিন্ন স্থলবন্দরের কথা, এর মধ্যে রংপুর বিভাগের মধ্যে একটা স্থলবন্দর রয়েছে যেটা কিনা বুড়িমারি নামে পরিচিত। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প, সেচ প্রকল্প মানে পানি বা জমিতে আহ যখন পানি দেয়া হয়, আপনার ধরেন ধান, গম বা অন্যান্য কৃষি জমিতে যখন পানির ব্যবস্থা করা হয়, সেটা বিভিন্ন সেচের মাধ্যমে নদী থেকে পানি নিয়ে এসে আহ আহ, পানি দেওয়ার ব্যবস্থা করে। এরকম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা ব্যারেজ। আহ এরপরে আসি দেশের কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা। এই উত্তরা ঢাকা উত্তরা না, এই উত্তরা হচ্ছে উত্তরবঙ্গে, ওই রংপুরের একটা জায়গা বিভাগে। দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি, একটু আগে আমরা বলছিলাম বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল। দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর নাম হচ্ছে হিলি, যেটা কিনা দিনাজপুর জেলা অবস্থিত। স্যার আমি দিনাজপুরে গিয়েছি। গুড, ভেরি গুড। এরপরে আসি রংপুর বিভাগ থেকে বের হয়ে একটু সিলেটের দিকে যাই। আমাদের বিভাগ অনেকগুলো তো এজন্য পড়াও আসলে বেশি। সিলেট বিভাগ নিয়ে একটু টুকটাক কথা বলি। সিলেট বিভাগ দেখেন, আহ হ্যাঁ জোবায়ের বলেন। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, হ্যাঁ, বাংলাদেশে মোট বন্দর কয়টি? সমুদ্র এই বন্দর? সমুদ্র বন্দর 3টি, কিন্তু স্থলবন্দর আসলে বাড়ছে। স্থলবন্দর সর্বশেষ আমরা 24-25তম পর্যন্ত দেখেছি। কয়দিন পরে আরেকটা স্থলবন্দর হতে পারে, এরপর আরেকটা স্থলবন্দর হতে পারে, এটা আসলে পরিবর্তনশীল, সাম্প্রতিক বিষয় বলি তথ্য। তো সুতরাং আপনি স্যার যখনই পরীক্ষায় দিবেন, পরীক্ষার আগে সর্বশেষ আপডেটেড তথ্যটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট। বুঝতে পারছি? এখন পর্যন্ত সম্ভবত 24টা হয়েছে, বলেন। আচ্ছা স্যার, স্থলবন্দরের মধ্যে মাতারবাড়ি যেটা, সেটা কি গণ্য হবে? সমুদ্র মাতাবাড়ি তো স্থলবন্দর না, মাতারবাড়ি হচ্ছে সমুদ্র বন্দরের নদী গবেষণা আচ্ছা, সমুদ্র বন্দর, এটা স্থলবন্দর। কি গণ্য হবে? এটা কি স্যার গণ্য হবে? না না না, মাতারবাড়ি স্থলবন্দর হিসেবে গণ্য হবে না। সমুদ্র বন্দর হিসেবে হবে না, হ্যাঁ? ঠিক আছে, thank you. ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, দেখেন সিলেট বিভাগের দিকে আসি। সিলেট বিভাগে দেখেন মোট 4টি জেলা আছে। সিলেট বিভাগের জেলা 4টি হচ্ছে সীমান্তবর্তী, 4টি সীমান্তবর্তী। যে 4টি জেলা স্যার এরা 4টা সীমান্তবর্তী। শেষ করি স্যার, একটু পড়া শেষ করে এরপর আসছি। কোশ্চেন মাথায় রাখেন কি করবেন। সিলেট বিভাগের সাথে ভারতের মোট 3টি রাজ্যের সীমানা রয়েছে। এছাড়া একটু আগে মনে আছে চট্টগ্রামের সময় বলেছিলাম যে সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ, চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ, সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। সিলেটে দেখবেন বিভিন্ন আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ, হযরত শাহপরান রহমতুল্লাহ, ওনাদের মাজার রয়েছে। শুধুমাত্র এনাদের না, আরো অনেক ধর্ম পরিচারক বা ধর্ম প্রচারক যারা আছেন এদের মাজার রয়েছে। আসলে বাংলাদেশে প্রথমবারের মতন ইউরেনিয়াম পাওয়া গেছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার পাহাড়ে। ইউরেনিয়াম কেন বানানো হয়? ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে বা পারমাণবিক কেন্দ্র তৈরি করতে আসলে ইউরেনিয়াম বানানো হয়। এটা পারমাণবিক, এখন আপনি এই ইউরেনিয়াম দিয়ে আপনি কি বিদ্যুৎ তৈরি করবেন, নাকি গ্যাস তৈরি করবেন, নাকি পারমাণবিক বোমা তৈরি করবেন, সেটা হচ্ছে এখন তো আপনারা যখন রিসার্চ করবেন তখন আপনারা বের করবেন। তবে বোমা বানানোর আগে আমাদের দেশে বিদ্যুৎ আগে দরকার, গ্যাস আগে দরকার, সার আগে দরকার, তাই না? তো ইউরেনিয়াম হচ্ছে খুবই মূল্যবান একটা ধাতু। এই ধাতু বাংলাদেশের এই কুলাউড়া পাহাড়ে আসলে পাওয়া গেছে, মৌলভীবাজার জেলা। বাংলাদেশের প্রথম চা বাগান, যেটা কিনা সিলেটের মালনীছড়া চা বাগানটা হচ্ছে বাংলাদেশের প্রথম চা বাগান। এরপরে বাংলাদেশের বিভিন্ন জেলায় চা বাগান হয়েছে, কিন্তু সর্বপ্রথম চা বাগান হিসেবে সিলেটের মালনীছড়া চা বাগানটাই প্রসিদ্ধ। বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গলে অবস্থিত। কেউ যদি কখনো শ্রীমঙ্গল ঘুরতে যান, সেখানে দেখবেন বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট রয়েছে। বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল, বাংলাদেশের শীতলতম জেলা সিলেট,
বাংলাদেশ সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে সিলেটের লালখানে, এখানে অনেক সময় কনফিউশন লাগে। নাটোরের লালপুর সেখানে সবচেয়ে কম হয়, সিলেটের লালখান সেখানে সবচেয়ে বেশি হয়। লালপুর লালখান, লালখানে বেশি, লালপুরে কম। লালখান সিলেটে, লালপুর নাটোরে। তো মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, তখন আপনাদের মনে থাকবে। টাঙ্গুয়ার হাওর সিলেটে, যারা টাঙ্গুয়ার হাওর গিয়েছেন, এই সৌন্দর্য আসলে অকল্পনীয়, বলে শেষ করা যায় না। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে অবস্থিত, যদি কখনো টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সুযোগ থাকে অবশ্যই যাবেন, মাস্ট। এটা আপনি এখন যান, বড় হয়ে যান, যখনই যান না কেন, একবার না একবার অবশ্যই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবেন। তাহলে স্যার আমি প্রকৃতির গিয়েছি। কাছাকাছি যারা স্যার গিয়েছেন অলরেডি। টাঙ্গুয়ার হাওর কিসের জন্য বিখ্যাত? হাওর, হাওর তো স্যার বড় একটা নদী এলাকা। টাঙ্গুয়ার হাওর আসলে একটা টুরিস্ট স্পট আর কি, ঘোরাঘুরির জায়গা। অবশ্য কক্সবাজার যেরকম একটা ঘোরার জায়গা, মানুষ ঘুরতে যায়, টাঙ্গুয়ার হাওরের অনেকটা ওইরকম ব্যাপারটা। স্যার বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড এবং হামহাম দুটাই হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। হ্যাঁ বলেন। স্যার হাওর কি নদীর থেকে বড় নাকি ছোট? হাওর হচ্ছে মূলত চারদিকে মানে আপনার ঘেরা অনেকটা পুকুর। ধরেন আপনি একটা কথার পুকুরের কথা ধরলেন, এখন পুকুর তো আসলে ছোট একটা জায়গা, চারপাশে স্থল, মাঝখানে একটা জায়গা, সেখানে পুকুর। এখন পুকুরকে যদি আপনি আরেকটু বড় করেন, সেটাকে দিঘি হিসেবে বলা হয়। কখনো দিঘির নাম শুনছেন কিনা জানি না, দিঘি হচ্ছে বিশাল আকৃতির পুকুরের মতো। এটাকে যদি আরো বড় করেন, তখন অনেকটা হাওর হয়ে যায়। হাওরের ব্যাপারটা ইম্পর্টেন্ট কি জন্য, হাওরে শুকনোর সময় বা শুকনো মৌসুমে হাওর একেবারে পানি ছাড়া থাকে, এখানে কোনো পানি নাই। আপনি লোকজন সেখানে চাষ করতেছে, মাঠ টাট সবই আছে। আবার বর্ষার সময় পুরোটা একবারে পানি এসে মনে হচ্ছে একটা সমুদ্রের মতো হয়ে যাচ্ছে। হাওরের ব্যাপারটা হচ্ছে অনেকটা ওইরকম, পার্মানেন্ট কোনো নদী না, আবার একেবারে ছোট সেটের পুকুরও না, বিশাল জলাশয়ের একটা আকৃতি, যেটা কিনা মৌসুমে, শুকনো মৌসুমে শুকিয়ে যায়, আবার বর্ষার মৌসুমে একদম পানিতে ভরে যায়। হ্যাঁ নিম বলেন। জলপ্রপাত মানে কি স্যার? জলপ্রপাত মানে হচ্ছে ঝর্ণা, ঝর্ণা বা স্প্রিং যেটাকে বলে আর কি। ওকে। আর মাধবকুণ্ড? মাধবকুণ্ড একটা জলপ্রপাতের নাম। হামহাম এবং মাধবকুণ্ড দুটাই জলপ্রপাতের নাম, দুইটা জলপ্রপাতের দুইটা স্প্রিং এর দুইটা নাম দেওয়া আছে। ময়মনসিংহ বিভাগ। থ্যাংক ইউ স্যার। ওকে, ময়মনসিংহ বিভাগের মোট জেলা সংখ্যা চারটি সীমান্তবর্তী জেলা। আয়তনে সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। আয়তনে সবচেয়ে বড় আমরা পড়েছিলাম চিটাগাং, সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় আসলে ময়মনসিংহে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং ময়মনসিংহে দেখবেন যে বাংলাদেশে কৃষি ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। ঠিক আছে, ওই ধান গবেষণার সবচেয়ে বেশি ধানের উৎপাদন ময়মনসিংহে হয়। বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটও ময়মনসিংহে অবস্থিত। ময়মনসিংহ থেকে বেরোই এখন বাংলাদেশের ইন জেনারেল বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য উপাত্ত দেখি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো আসলে জানা রাখতে পারেন। বাংলাদেশ সাংবিধানিক নাম বা কনস্টিটিউশনাল নেম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা কিনা ইংরেজিতে বলা হয় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে এটা। যদি যে কোনো দেশেই যদি যখন বাংলাদেশের নাম লেখা হয়, তখন শুধুমাত্র বাংলাদেশ লিখতে হয় না, পুরোটা লিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল নাম। বাংলাদেশ বিজয় লাভ করে, এটা তো আমরা সবাই জানি, 16 ডিসেম্বর 1971। এখন এখানে আসলে বিভিন্ন কনফিউশন আসে। আমি যদি আপনাকে বলি বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত তারিখে? 26শে মার্চ। 26শে মার্চ 1971। 26শে মার্চ 1971। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং স্বাধীন হয় দুটাই কিন্তু 26শে মার্চ 1971 সালে। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করার পরে পাকিস্তানি মিলিটারি যারা ছিল বা পাকিস্তানি সেনাবাহিনী, তারা বাংলাদেশের উপর আক্রমণ করে, মুক্তিযুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধ থেকে বিজয় লাভ করে 16 ডিসেম্বর। সো এই ডেট গুলো ইম্পর্টেন্ট। 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর আমাদের হচ্ছে বিজয় দিবস, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসগুলো অবশ্যই মাথায় রাখবেন। 21শে ফেব্রুয়ারি সাধারণ আমরা বলি শহীদ দিবস, কিন্তু মূলত এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরকম দেখবেন আরো কিছু অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন দিবস হিসেবে আসলে যুক্ত হতে থাকে। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এটা তো আমরা সবাই জানি। 26 তারিখ কি? স্বাধীনতা দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এখন এটাও আসলে পরিবর্তনশীল। এখন বলবেন স্যার এটা আবার কেন পরিবর্তন হয়, বাংলাদেশ কি বড় ছোট হয় নাকি? না, ছিটমহল বলে কিছু কথা আছে, এটা আমরা যখন মেইন কোর্স করবো তখন দেখবো। ছিটমহল হচ্ছে কিছু কিছু অঞ্চল আছে, কিছু কিছু এলাকা আছে যেটা আমাদের বর্ডারের বাইরে, মানে ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের কিছু নিজস্ব এলাকা আছে, আবার বাংলাদেশের ভিতরে ছোট ছোট কিছু অংশ আছে, এগুলো আবার ইন্ডিয়ার অংশ। তো একটা দেশের ভিতর আরেকটা দেশের অংশ ঢুকে গেলে এগুলো তো আসলে বিরোধ তৈরি করে। তো এরকম বেশ কিছু জায়গা আছে, এগুলোকে বলা হয় ছিটমহল বা এনক্লেভ বলা হয় ইংরেজিতে। তো এই অংশগুলো আসলে এখনো নিষ্পত্তি হয়নি।
তো এই নিষ্পত্তি হলো ওই জায়গাগুলো যদি বাংলাদেশের এলাকার সাথে যুক্ত হয় তখন এর এলাকা এইগুলা আমাদের অ- আয়তনের সাথে যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে তখন হয়তো স্যার আয়তন বাড়তে বাড়তে পারে, কিন্তু সাধারণত 1,47,570 এটাই অফিসিয়াল। স্যার এরপর আসি। ছিটমহল স্যার ছিটমহল সহ তো মনে হয় 1,47,610 বর্গ কিলোমিটার। 1,48,000, ওটা 1,48,610। এখন ছিটমহল তো পার্মানেন্ট, যেগুলো হচ্ছে এর বাইরে তো আরো আছে। তো এই জন্য ওইভাবে এক্স্যাক্টলি যতদিন না এটা ফাইনাল নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত এটা আসলে এক্স্যাক্টলি স্যার বলাটা পসিবল না। স্যার হ্যাঁ, বলেন বলেন। স্যার নিষ্পত্তি মানে কি একটু যদি ও বলতেন? ও সরি, নিষ্পত্তি মানে হচ্ছে ধরেন আপনার সাথে আমার কোনো একটা নিয়ে ঝামেলা, কোনো একটা বিরোধ, কথার কথা। ধরেন এই ফোনের চার্জারটা আপনি বলতেছেন আপনার, আমি বলতেছি আমার। এখন মাঝখানে আহ, জাহিন এসে বলল যে ঠিক আছে এটা কার, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। নিষ্পত্তি মানে হচ্ছে সিদ্ধান্ত, হয় এটা আপনাকে দিয়ে দিবে না হলে আমাকে। এখন আপনাকে যদি এটা দেয় আর আমাকে যদি এটা দেয়, না আমার কাজে লাগবে না আপনার কাজে লাগবে, কোনোটাই হবে না। তখন এটার একটা আইন অনুযায়ী কিছু সিদ্ধান্ত আসে যে এটা মূলত কার পক্ষে যাবে, কে আসবে না আসবে, এটাকে বলে নিষ্পত্তি, মানে ক্লোজ করা, শেষ করা, সিদ্ধান্ত দেওয়া। ঠিক আছে। আয়তনের ভিত্তিতে পৃথিবীর বাংলাদেশের অবস্থান পৃথিবীতে 90তম। এদেশের আইনসভার নাম পার্লামেন্ট বা জাতীয় সংসদ, যেখানে সব আইন প্রণয়ন করা হয়। কয়দিন পর দেখবেন নির্বাচন আসতেছে, নির্বাচনে যারা জয়ী হবে তারা হচ্ছে সেই সংসদে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে যাবে, তখন তারা হচ্ছে বিভিন্ন এলাকার নেতৃত্ব দিবে। এছাড়া আরো কিছু তথ্য আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। আমি বলতেছি কি জিনিস। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এর মানে কি? এখন কথার কথা, বাংলাদেশের ম্যাপ যদি দেখেন, বাংলাদেশের শেষের দিকে আছে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এখন আমি কি এই কথা বলতে পারবো যে বঙ্গোপসাগর থেকে স্যার শুরু করে নটিক্যাল মাইল মানে কি? এই যে আমি বললাম যে আমি কথাটা বলতেছি, আপনি শোনেন নাই, শেষ করে। আমরা ওই বিভিন্ন ক্যালকুলেশন করি না, মিটার, সেন্টিমিটার, ডেকামিটার, হেক্টোমিটার, এরকম কিছু ক্যালকুলেশন করি না। আমরা কিছু ইউনিট বা কিছু একক জানি না। ওই জি নটিক্যাল স্যার। মাইল হচ্ছে সমুদ্র পথে অথবা আকাশ পথে যে দূরত্বটা আছে, এই দূরত্বগুলোকে মাপার জন্য ওই কিলোমিটার বা মিটারের বদলে এই নটিক্যাল মাইল হিসাবে করা হয়। এখন নটিক্যাল মাইলেরও আছে 1800, সম্ভবত 1820 মিটার, এরকম কিছু একটা, এক্স্যাক্টলি খেয়াল নাই। 1820 বা এরকম 1 নটিক্যাল মাইল সমান সমান সম্ভবত 1820 সামথিং। এখন রাজনৈতিক এবং অর্থনৈতিক সমুদ্র সীমা মানে কি? মানে হচ্ছে বাংলাদেশের সীমানা যেখানে শেষ, মানে হচ্ছে বাংলাদেশের স্থল সীমানা যেখানে শেষ, সেখান থেকে সমুদ্র যেখানে শুরু, এই সমুদ্রের বাংলাদেশ সীমানা থেকে টোটাল 12 নটিক্যাল মাইল পর্যন্ত, এতটুকু পর্যন্ত বাংলাদেশ তার নিজস্ব সম্পত্তি হিসেবে এই জায়গাটা কাউন্ট করবে। মানে হচ্ছে অন্য দেশ যেমন চাইলেই আমার দেশে ঢুকে পড়তে পারবে না, একইভাবে অন্য দেশ চাইলেই এই 12 নটিক্যাল মাইল সীমানার ভিতরে সে চলে আসতে পারবে না। এর মাঝখানে আমি নৌবাহিনী দিয়ে রাখতে পারবো, নেভি দিয়ে রাখতে পারবো। এর মাঝখানে অন্য কোনো দেশ আসতে হলে তাকে পারমিশন নিয়ে আসতে হবে। এর মাঝখানে কিছু হইলে এইটা সরাসরি বাংলাদেশের নিজস্ব সম্পত্তি হিসাবে কাউন্ট করা হয়। এটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা বা পলিটিক্যাল, এটা কি বলে, সি ব্যারিয়ার বা সি সি ব্যারিয়ার বলে এটাকে। এটা মানে হচ্ছে টোটাল বাংলাদেশের স্থল সীমানা থেকে বাংলাদেশের লাস্ট মাথা কোনটা, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের এইখান থেকে শুরু করে টোটাল 12 নটিক্যাল মাইল একটা এলাকা নির্ধারিত করা আছে। এই এলাকার ভিতরে এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব এলাকা হিসেবে ধরে নেওয়া হয়। এর ভিতরে অন্য কেউ আসতে হলে পারমিশন নিয়ে আসতে হবে, না হলে আমরা চাইলে নৌবাহিনী তাকে গুলি করে উড়াই দিতে পারবে পারমিশন না নিয়ে আসতে। বুঝতে পারছি? রাজনৈতিক সমুদ্র সীমা গেলে এবার হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। এটা হচ্ছে বাংলাদেশের সীমানা থেকে টোটাল 200 নটিক্যাল মাইল। এর ভিতরে যত খনিজ সম্পত্তি আছে, মাছ বলেন, প্রাকৃতিক গ্যাস হতে পারে, অথবা সমুদ্রের যত সম্পদ আছে, এগুলো বাংলাদেশ হিসাবে কাউন্ট হবে। তবে এখান দিয়ে অন্যান্য দেশের জাহাজ টাহাজ তারা যেতে পারবে, কিন্তু অন্য দেশ এসে এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবে না, এখানে এসে মাছ ধরতে পারবে না। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে অর্থনৈতিক। এখানে অর্থনৈতিক যত সামগ্রী আছে, যত খনিজ সম্পদ থেকে শুরু করে মাছ থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস যা আছে, সেগুলো বাংলাদেশ নিজের। তবে এই জায়গাটা দিয়ে যাওয়া আসার জন্য কারো বাধা নেই, যে কেউ যাওয়া আসা করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছি এতটুকু? স্যার জি স্যার। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1820 মিটার আর 1.820 কিলোমিটার। ওকে স্যার।
ঠিক আছে 1.8 1820 না এক্স্যাক্টলি 1.852 1852 আমি একটু লিখে দিই তাহলে হচ্ছে আপনাদের জিনিসটা সুবিধা হবে এখানে লিখে দেই 1 নটিক্যাল মাইল কোথায় গেল 1 নটিক্যাল মাইল 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1.852 কিলোমিটার বা 1852 মিটার। এই যে এখন লিখে দিচ্ছি, এখন দেখেন যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখে দিতে পারেন। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার, যেটা কিনা আবার পরবর্তীতে আপনি মিটারে নিলে 1852 মিটার এইভাবে হিসাব করা হয়। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, আয়তনে সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, আয়তনে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, আয়তনে সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ হচ্ছে সর্বশেষ বিভাগ। টোটাল 8টা বিভাগ, তো সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। এদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় লালখানে আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লালপুরে। লালখান হচ্ছে সিলেটে, লালপুর হচ্ছে নাটোরে। ওকে, এখন আসি লাস্ট 4টা ইনফরমেশন, এরপর আমরা ক্লাসটা শেষ করে দিব। এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এখন উত্তর মানে কি? উত্তর মানে তো উপরের দিকে, এই অংশটা উত্তর। আমি যদি একটু দেখাই, এই অংশটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, নিচের দিক, এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব দিক। নর্থ, উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট। ঠিক আছে, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, ইস্ট মানে হচ্ছে পূর্ব, আর উত্তর দক্ষিণ নর্থ সাউথ তো আমরা বুঝলাম। এখন এটা আসলে কেন রাখবে? এখন আমি যদি আপনাকে বলি বাংলাদেশের সবচেয়ে উত্তরে বা সবচেয়ে নর্থে সবচেয়ে উপরের দিকের জেলা কোনটি, উপজেলা কোনটি, জায়গা কোনটি, এরকম তো একটা জিনিস থাকা উচিত। সেটাই সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন ফার্স্ট ইনফরমেশন, দেখেন বাংলাদেশের সবচেয়ে উপরের দিকে নর্দার্ন মোস্ট বা সবচেয়ে উত্তরের দিকের জেলা পঞ্চগড়। হচ্ছে পঞ্চগড়, থানা হচ্ছে তেতুলিয়া, আর জায়গা স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়, নর্দার্ন মোস্ট পুলিশ স্টেশন আমার হচ্ছে বাড়ি তেতুলিয়া। পঞ্চগড় স্যার। গুড, ভেরি গুড। পুলিশ স্টেশন হচ্ছে তেতুলিয়া, আর নর্দার্ন মোস্ট প্লেস জায়গাটার নাম হচ্ছে বাংলাবান্ধা। এটা নোট করেন, এটা যাবে। হ্যাঁ মিম, বলেন কি বলবেন? স্যার এর আগে একটা হুম, মধ্যে ছিল কি 200 নটিক্যাল মাইল, নাকি হচ্ছে মাইল হবে? মাইল মাইল ল ল মাইল, মিটার মাইল, স্যার ওখানে মনে হয়। একটু স্পেলিং মিস্টেক্স হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক করে নিব আমি, থ্যাংক ইউ। ওকে, বলেন আফসিন, বলেন কি বলবেন? স্যার, বাংলাদেশের স্থলবন্দর মোট কয়টি? এটাও অলরেডি বলেছি, খেয়াল করেননি। বাংলাদেশের স্থলবন্দর এখন পর্যন্ত সম্ভবত 24টি, আবার 24টি। বাড়তে পারে, আবার বাড়তে পারে, কারণ স্থলবন্দর তো পরিবর্তনশীল। এখন দেখা গেছে আজকে হয়তো আমি স্থলবন্দর জানলাম 24টি, এর মাঝখানে যদি আরো আরো কয়েকটা কনস্ট্রাকশন চলতে থাকে বা কাজ চলতে থাকে 25টি 26টি, স্থলবন্দর তো মানুষ বাড়ায়, বাড়ানোর সংখ্যা। আর স্যার মৌলা বন্দর এগুলা বাড়ানো যায়? কোনটা? যে আপনার মৌলা বন্দর, পায়রা বন্দর। ও, সমুদ্র বন্দরও বাড়ানো সম্ভব, কিন্তু বাংলাদেশের সমুদ্র আসলে খুব বেশি বড় অংশ না। চট্টগ্রামে একটা আছে, মংলাতে একটা আছে, পায়রাতে আছে, মোটামুটি একটা সমুদ্র এলাকা মোটামুটি কাভার আছে। এর বেশি বাড়ালে যেটা হবে, কাজের কাজ হবে না, কিন্তু আসলে খরচ বেড়ে যাবে। স্থলবন্দর খালি বন্দর বানালেই তো হবে না, আমাকে তখন এটা হিসাব রাখতে হয় যে আমি বানাইলেই হবে না, এটা কাজেও লাগাইতে হবে। কিন্তু কথার কথা, আপনি 10 তলা একটা বিল্ডিং বানিয়ে রাখলেন আপনার নিজের জন্য, লাভ নেই, আপনি তো 10 তলাতে একবারে থাকবেন না, আপনি হয়তো একটা রুমে থাকবেন, তো 10 তলাতে আপনার কাজে নেই, তো ওটা তো কাজে লাগাইতে হবে। তো আমি বন্দর বানাইলেই হবে না, সেটা কাজেও লাগাইতে হবে। ফাতিমা প্লিজ বলেন কি বলবেন? স্যার পিজিএ দিবে নাকি এই ক্লাসে? হ্যাঁ, এটা পিডিএফ দেওয়া হবে। ওকে। ওকে, দেখেন উত্তর এটা জানলাম, উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, থানা স্যার হচ্ছে থ্যাংক ইউ। তেতুলিয়া, স্থান হচ্ছে বাংলাবান্ধা। এরপরে আসছি ওয়েস্টার্ন মোস্ট, সর্বপশ্চিমের দিকে জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, থানা হচ্ছে শিবগঞ্জ, জায়গার নাম হচ্ছে মনাকষা। চাঁপাইনবাবগঞ্জ,
শিবগঞ্জ, মনাকষা। এটা হচ্ছে সর্বপশ্চিমের দিকে, ওয়েস্টার্ন মোস্ট। ঠিক আছে, এরপরে আসি, উত্তর গেল, পশ্চিম গেল, একটু দক্ষিণের দিকে, নিচের দিকে চলে আসি। এটা আমরা অনেকেই জানি, সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, বা সাউদার্ন মোস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে কক্সবাজার, থানা হচ্ছে টেকনাফ, আর জায়গার নাম হচ্ছে সেন্ট মার্টিন। যারা সেন্ট মার্টিন অলরেডি গিয়েছেন তারা তো জানেন, আর যারা জানেন না এটা লিখে রাখতে পারে, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, আমি দেখলাম নর্থ দেখলাম, সাউথ দেখলাম, ওয়েস্ট দেখলাম, মানে উত্তর, দক্ষিণ, পশ্চিম দেখলাম, পূর্ব দিক বাকি না, ইস্টার্ন সাইড বাকি না। কি মনে হয় সবচেয়ে ইস্ট বা পূর্ব দিকে জেলা কোনটা? আপনাদের কি মনে হয়, কার কি মনে হয়? সিলেট, বান্দরবান। ব্রাহ্মণবাড়ি। সিলেট। আচ্ছা, আপনাদের আপনাদের কনফিউশন আমি দূর করে দিই। স্যার স্যার জায়গার চট্টগ্রাম। নাম ভাবছি। আচ্ছা দেখেন দেখেন, আমি আমি আপনাদের কনফিউশন দূর করে দিচ্ছি। সিলেট, রাঙ্গামাটি। দেখেন সিলেট তো উপরের দিকে। এখন সিলেট বরাবর যদি আমি একদম নাক বরাবর একটা দাগ টানি, দেখেন তো সিলেট কি সর্বপশ্চিমে নাকি নিচে? দেখেন এই এলাকাটা, নিচের এলাকাটা সবচেয়ে পূর্ব দিকে, পূর্ব সাইড হিসেবে চিন্তা করলে এদিকে বাকি রয়ে গেছে না? স্যার বান্দরবান। হ্যাঁ, এই জায়গা হচ্ছে বান্দরবান। যদিও আমাদের ম্যাপ দেখলে মনে হয় সিলেট, কিন্তু ব্যাপারটা আসলে সিলেট না। অ্যান্সার হচ্ছে সর্বদক্ষিণের যেই জেলাটা, সেটার পাশে ঠিক এই সাইডে, এটা হচ্ছে সর্বপূর্বের, যেটা কিনা বান্দরবান। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান, থানার নাম হচ্ছে থানচি, আর জায়গার নাম হচ্ছে আখাইন থং। যদিও একটু অদ্ভুত নাম, কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সর্বপূর্বের এই জায়গাটা, এটা পরীক্ষা আসে অনেক সময়, এগুলো পরীক্ষাতে চলে আসে। বান্দরবান, থানচি, আখাইন থং। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের যা পড়াশোনার জন্য ছিল আর কি। এখন কারো যদি আজকের পড়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, আপনি ইউ আর মোস্ট ওয়েলকাম, প্রশ্ন করতে পারেন।